স্যার আমাদের লাইভ চলে আসছে, আপনি চাইলে স্টার্ট করে দিতে পারেন। তোমরা রেডি না? তাহলে আমি জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। জি জি স্যার, স্লাইড চেঞ্জ দেখা হচ্ছে। যাচ্ছে। জি আচ্ছা, তাহলে কি শুরু করব? জি স্যার। জি জি, কাইন্ডলি প্লিজ। Good evening, dear participants. Thanks Genesis for inviting me for giving a chance to talk on MI. MI means myocardial infarction. এটাই লেখা ছিল, সেজন্য আমি এমআই বলছি আর কি। এবং এটা এমআইটা হচ্ছে একটা খুবই পপুলার টার্ম, ওয়েল নোন টার্ম, আনপপুলার ডিজিজ বাট ওয়েল নোন টার্ম, যে কারণে আমি এমআই বলছি। তো টুডেজ টক অন দ্য এমআই। তো প্র্যাকটিক্যালি MI is a big, very, very big subject. Just for getting a conception about the MI, আমাদের কতগুলো মানে স্ট্র্যাটেজিতে এটাকে ডিফাইন করা উচিত, যেমন হচ্ছে ডেফিনেশন, ইটিওলজি, প্যাথোলজি, প্যাথোজেনেসিস, প্রেজেন্টেশন, ডায়াগনোসিস, কমপ্লিকেশন, ম্যানেজমেন্ট এবং প্রগনোসিস। এটা হচ্ছে দিস ইজ এ প্রোটোকল ফর ডিসক্রাইবিং এনি ডিজিজ। যে কোনো ডিসক্রাইব করার জন্য কিন্তু অ্যাকচুয়ালি এই প্রোটোকলটাই ফলো করা উচিত, এবং করাও হয়। বইপত্রে কিন্তু এইভাবেই লেখা আছে। এবং আজকে আমি যে এমআই বলবো সেটাও এইভাবেই বলবো। তবে এই পুরো জিনিসটা আসলে একটা টকে বলা সম্ভব না, যে কারণে আজকে আমি আংশিক বলবো, এবং পরে যদি সুযোগ হয় আমি আরেকদিন আজকে টক করবো। আমি আজকে জাস্ট বেসিক কনসেপশনটা দেওয়ার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি এমআই জিনিসটা কি এবং ইসিজির সাথে এটার কি রিলেশন আছে। এইটাই হচ্ছে আজকে আমার টকের মেইন অবজেক্টিভ আর কি। তো শুরুতে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের এটা জানা আছে যে দিস ইজ দ্য পিকচার অফ দ্য হার্ট, এবং আমরা জানি যে আসলে হার্ট ডিজিজ বলতে প্র্যাকটিক্যালি হার্ট ডিজিজ মানে হার্ট তো বডিতে একটা সিঙ্গেল অর্গান, এবং হার্ট ডিজিজ বলতে কিন্তু নাম্বার অফ দ্য ডিজিজ কিন্তু খুব বেশি না, অনলি ফিউ অফ দ্য ডিজিজেস এরাই কিন্তু মানে মোস্ট অফ দ্য হার্ট ডিজিজটাকে কাভার করে। যেমন হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ, এটা হচ্ছে একটা বিশাল এরিয়া অফ দ্য হার্ট ডিজিজ, যেখানে মানে হিউজ নাম্বার অফ দ্য পেশেন্ট আছে। এবং টোটাল কার্ডিওভাস্কুলার ডিজিজটাকে যদি বলি, তাহলে কনজেনিটাল হার্ট ডিজিজ কন্ট্রিবিউটস ওয়ান অফ দ্য সিগনিফিকেন্ট নাম্বার অফ দ্য ডিজিজ। দেন ভালভুলার হার্ট ডিজিজ আমরা জানি যে there is a gradual trend in the epidemiological changing pattern ওভারঅল ইন দ্য হার্ট ডিজিজ প্যাটার্নের ভিতর লক্ষ্য করা যাচ্ছে। সেটা আমরা আজকে ডিসকাস করবো না, বাট ভালভুলার হার্ট ডিজিজ ওয়ান্স আপন আ টাইম ইট ওয়াজ দ্য কমনেস্ট হার্ট ডিজিজ, বাট এখন দেখা যাচ্ছে এই ভালভুলার হার্ট ডিজিজটা বরং কমে গেছে, বরং তার চাইতে করোনারি হার্ট ডিজিজ, কার্ডিওমায়োপ্যাথি এগুলোই কিন্তু আবার রাইজিং টেন্ডেন্সিতে আছে, করোনারি হার্ট ডিজিজ। এবং এখন তো বলা হচ্ছে যে ওয়ার্ল্ডে এখন করোনারি হার্ট ডিজিজের মানে হচ্ছে যে এক ধরনের আমাদের যেরকম করোনার যেরকম প্যান্ডেমিক চলছে, সেই রকম করোনারি হার্ট ডিজিজের কিন্তু একটা এই সাবকন্টিনেন্টে একটা ইপিডেমিক সিচুয়েশন চলছে। মানে দিস ইজ সাচ এ টাইপ অফ দ্য কমন ডিজিজ, এই করোনারি
হার্ট ডিজিজ। তো এই করোনারি হার্ট ডিজিজ বলতে কিন্তু আসলে আমরা যেটা মিন করি সেটা হচ্ছে যে করোনা সিএইচডি মানে হচ্ছে করোনারি হার্ট ডিজিজ। এই করোনারি হার্ট ডিজিজের স্পেকট্রামটা দেখো, করোনারি হার্ট ডিজিজের স্পেকট্রাম হচ্ছে যে মানে এই যে ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা সিএসএ, ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা অথবা আনস্টেবল অ্যাঞ্জিনা অথবা মায়োকার্ডিয়াল ইনফার্কশন অথবা কনজেস্টিভ হার্ট ফেলিউর অথবা এরিথমিয়া অথবা সাডেন কার্ডিয়াক ডেথ, এগুলো হচ্ছে কিন্তু মানে আসলে করোনারি হার্ট ডিজিজ বলতে অনেকে আবার এটাকে ইসকেমিক হার্ট ডিজিজও বলে, যেহেতু এখানে মায়োকার্ডিয়াল ইসকেমি হয় সেজন্য এটা ইসকেমিক হার্ট ডিজিজ। কিন্তু করোনারি হার্ট ডিজিজ মানে এই যে এগুলো হচ্ছে করোনারি আর্টারিজ, এই করোনারি আর্টারিজ যেটা আমি বলে যে করোনারি হার্ট ডিজিজ, এই করোনারি আর্টারিজের জন্য যে হার্ট ডিজিজ গুলো হবে সেটা হচ্ছে তোমার করোনারি হার্ট ডিজিজ। এই করোনারি হার্ট ডিজিজ বলতে আবার কিন্তু আমরা এই কতগুলো সাবগ্রুপটাকে মিন করি, স্পেসিফিক ডিজিজ, যেমন ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা, আনস্টেবল অ্যাঞ্জিনা, এমআই মায়োকার্ডিয়াল ইনফাকশন যেটা আজকে টকের বিষয় কি, মায়োকার্ডিয়াল ইনফাকশন, কনজেস্টিভ হার্ট ফেলিওর, যে কোনো হার্ট ডিজিজ থেকে আলটিমেটলি কনজেস্টিভ হার্ট ফেলিওর হয়, এরিথমিয়া এবং সাডেন কার্ডিয়াক ডেথ। যেমন ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা এটা হচ্ছে যদি করোনারি আর্টারিতে, এই যে করোনারি তাই সেখানে যদি ফিক্সড অবস্ট্রাকশন থাকে, ফিক্সড অবস্ট্রাকশন, যে এরকম একটা ফিক্সড অবস্ট্রাকশন আছে, তাহলে সেটা হচ্ছে ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা, সেখান থেকে যে প্রেজেন্টেশন হবে ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা। আনস্টেবল অ্যাঞ্জিনা এই করোনারি আর্টারিতে যদি ডাইনামিক অবস্ট্রাকশন হয়, যে মাঝে মাঝে অবস্ট্রাকশনটা কথার কথা, যেমন এই যে এই করোনারি আর্টারি, এই অবস্ট্রাকশনটা মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে, আবার একটুখানি খুলে যাচ্ছে, আবার বন্ধ হচ্ছে, এই দিস ইজ কল্ড দ্য ডাইনামিক। আর ফিক্সড মানে হচ্ছে যে ব্লক আছে, যেমন এইরকম এই 75% ব্লক বা 80% ব্লক, এই ব্লক রয়ে গেছে পার্মানেন্ট ব্লক, সেটা হচ্ছে ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা। কিন্তু যদি এরকম ডাইনামিক ব্লক হয়, যে টোটাল অবস্ট্রাকশন হচ্ছে, সাব টোটাল অবস্ট্রাকশন হচ্ছে, এইরকম যদি হয়, তো দ্য ব্লক ইজ আনস্টেবল, দ্য ব্লক ইটসেলফ ইজ আনস্টেবল এন্ড দ্য প্রেজেন্টেশন ইজ অলসো আনস্টেবল। আর টোটাল যদি সাডেনলি অক্লুশন হয়ে যায়, এরকম যদি টোটালি যদি বন্ধ হয়, সাডেন অক্লুশন, তাহলে সেটাই হচ্ছে মানে এই মায়োকার্ডিয়াল ইনফার্কশন। সুতরাং মায়োকার্ডিয়াল ইনফার্কশনের জন্য টোটাল অক্লুশন হতে হবে এবং সেটা হচ্ছে সাডেন অ্যাকুট অক্লুশন হতে হবে, অ্যাকুট, কিন্তু অ্যাকুট অক্লুশন হলে কিন্তু মায়োকার্ডিয়াল ইনফেকশন হবে না। আর কনজেস্টিভ হার্ট ফেলিওর, যে মায়োকার্ডিয়াল ইনফেকশন আগে হয়ে গেছে, সেখান থেকে আলটিমেটলি এই টোটাল হার্টের ফাংশন কমে গেছে, যেটাকে আমরা বলছি এলভি ডিসফাংশন হয়ে আলটিমেটলি কনজেস্টিভ হার্ট ফেলিওর হয়ে গেছে। আবার এরিথমিয়া মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়ে তার ভিতরে এইরকম বিভিন্ন রকমের জিগজ্যাগ রাস্তা তৈরি হয়েছে এবং একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড হয়ে এরকম বিভিন্ন জায়গাতে রিএন্ট্রি সার্কিট তৈরি হয়েছে। অর্থাৎ অ্যারিথমিয়া হচ্ছে যে মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়ে এরকম রিএন্ট্রি সার্কিট হয়ে যদি সাবস্ট্রেট ফর দা অ্যারিথমিয়া তৈরি হয়, তাহলে সেটাই হচ্ছে তার অ্যারিথমিয়া। তো সুতরাং এটা হতে পারে। তার মানে আমি যেটা মিন করছি সে যে করোনারি হার্ট ডিজিজ, এই যে করোনারি হার্ট ডিজিজ, সে করোনারি হার্ট ডিজিজ বলতে আসলে আইদার অফ দিস টোটাল প্রেজেন্টেশনটাকে আমরা মিন করি, যে এটা যে কোনো একটা হতে পারে। ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ করোনারি হার্ট ডিজিজ, আনস্টেবল অ্যাঞ্জিনা এক্সাম্পল অফ করোনারি হার্ট ডিজিজ, এমআই এক্সাম্পল অফ করোনারি হার্ট ডিজিজ। এই তিনটা হচ্ছে ক্লাসিক, বাট এগুলোও কিন্তু করোনারি হার্ট ডিজিজের কারণে হতে পারে। তো সেটাই বলছিলাম যে দিস আর দ্য স্পেকট্রাম অফ দ্য করোনারি হার্ট ডিজিজ। তো এইটা জানার আগে আমাদের করোনারি আর্টারিজের একটা মানে সম্পর্কে আইডিয়া থাকা উচিত, এবং আমার ধারণা যে আমাদের যারা আজকে যারা ডিয়ার পার্টিসিপেন্ট তাদের অনেকেই হয়তো বা আইডিয়া আছে। তারপরে আমি বলি যে আমাদের হার্টের নিউট্রিশনের জন্য আমাদের দুইটা আর্টারিজের দরকার, তার ভিতরে একটা হচ্ছে করোনারি আর্টারিজ। সেই করোনারি আর্টারিজ কিন্তু বেসিক্যালি দুইটা, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। লেফট হচ্ছে কি, প্রথমে আগে লেফট মেইন করোনারি আর্টারি হিসেবে স্টার্ট করে, লেফট মেইন, এই যে করোনারি সাইনাস দ্যাট ইজ অ্যাসেন্ডিং আউটার জাস্ট এট দ্য বিগিনিং দেয়ার ইজ, এই জায়গাতে কিন্তু এরকম ডিপ্রেসড এরিয়া আছে। তো এই জায়গা থেকে যে করোনারি সাইনাস এরকম তিনটা এরকম ভেস্টিবুলের মতো স্ট্রাকচার আছে করোনারি সাইনাসের, যেগুলো যে জায়গাগুলোতে কাঁচগুলো যখন সিস্টুল হয় তখন কাঁচগুলো ওই জায়গাগুলোতে গিয়ে মানে এরকম ভাবে পড়ে আর কি, যখন ডায়াস্টল হয় তখন কাঁচগুলো আবার নেমে এসে এই ওপেনিংটা খুলে যায়, যে কারণে করোনারি সার্কুলেশন গুলো কিন্তু ডিউরিং দ্য ডায়াস্টলে মেইনলি হয়। সিস্টোলে ইট ইজ এই যে এটা করোনারি কাপস দিয়ে দ্যাট ইজ এ এওটিক কাপস দিয়ে এটা বন্ধ থাকে, আর ডায়াস্টোলে যখন এটা আবার নেমে আসে তখন কিন্তু মুখগুলো খুলে যায়, যে কারণে করোনারি ফ্লো হচ্ছে মেইনলি কিন্তু ডায়াস্টোলে। তো এই যে করোনারি আর্টারিজ লেফট
অ্যান্টেরিয়র অ্যাওরটিক সাইনাস থেকে অরিজিন করে লেফট মেইন করোনারি আর্টারি, এটা এসে 5 মিলিমিটার মতো নিচে এসে এটা কিন্তু দুই ভাগ হয়ে যায়। এইটার নাম হচ্ছে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, সংক্ষেপে এটাকে বলে এলএডি, ল্যাড, এর নামে বলে যে ল্যাড, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। আর এটা হচ্ছে লেফট সার্কামপ্লেক্স আর্টারি, সংক্ষেপে এটাকে বলে এলসিএক্স। এই লেফট সার্কামপ্লেক্স আর্টারি, এখান থেকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, এটা হচ্ছে অ্যাট্রিয়াম, এটা হচ্ছে ভেন্ট্রিকুল, অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ হয়ে পোস্টেরিয়রলি চলে যাবে, গিয়ে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার যে গ্রুপ আছে সেই জায়গায় গিয়ে শেষ হবে, অথবা পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার সার্কাস দিয়ে আবার নিচের দিকে নেমে আসবে। এই নিচের দিকে নেমে আসলো কি আসলো না, নিচের দিকে যেটা আসবে সেটা হচ্ছে পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। সেই পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারিটা লেফট সার্কামপ্লেক্স থেকে নাকি রাইট করোনারি থেকে, সেইটার উপর নির্ভর করে লেফট ডোমিনেন্স আর রাইট ডোমিনেন্স, এই যে দুটো শব্দ। লেফট ডোমিনেন্স মানে হচ্ছে লেফট পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারিটা যদি লেফট সার্কামপ্লেক্স থেকে আসে, কারণ লেফট সার্কামপ্লেক্সটা কখনো কখনো গিয়ে ওই ক্রাক্সে শেষ হয়ে যেতে পারে, দ্যাট ইজ পোস্টেরিয়র, দ্যাট ইজ অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ পোস্টেরিয়রলি গিয়ে জায়গাতে ইন্টারভেন্ট্রিকুলার সালকাস, এই যে এরকম সার্কাস যেটা পিছনের দিকে আছে, এই জায়গাতে এসে কিন্তু সার্কামপ্লেক্স আর্টারিটা শেষ হয়ে যেতে পারে, এই যে সার্কামপ্লেক্স আর্টারি এই জায়গাতে শেষ হতে পারে, অথবা এখান থেকে সে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে এইরকম ভাবে নেমে এসে এটা পিডিএ তৈরি করতে পারে। যদি পিডিএটা লেফট সার্কামপ্লেক্স থেকে আসে তাহলে আমরা বলবো যে এই সিস্টেমটা হচ্ছে লেফট ডোমিনেন্স। আর এই পিডিএটা যদি এরকম রাইট করোনারি, যেমন এটা হচ্ছে রাইট অ্যাওরটিক সাইনাস থেকে এসে এরকম অ্যাট্রোভেন্ট্রিকুলার গ্রুপ হয়ে পোস্টেরিয়র অ্যাট্রোভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে এও কিন্তু এইভাবে এই ক্রাক্সে আসছে, এসে হয় শেষ হয়ে যাবে, নাহলে 85% ক্ষেত্রে এটাই কিন্তু পিডিএ হিসেবে এইদিকে চলে আসতে থাকে। তো এই পিডিএটা যদি রাইট করোনারি আর্টারি থেকে আসে তাহলে এটা হচ্ছে রাইট ডোমিনেন্স, আর যদি লেফট থেকে আসে তাহলে এটা হচ্ছে লেফট ডোমিনেন্স। কেন এই পিডিএটা এত বেশি ইম্পর্টেন্ট, যে পিডিএ এর উপর নির্ভর করছে কিন্তু ডোমিনেন্স। পিডিএ, পিডিএটা যদি রাইট থেকে আসে তাহলে রাইট ডোমিনেন্স, আর লেফট থেকে আসলে লেফট ডোমিনেন্স। এটা এত ইম্পর্টেন্ট এই জন্য যে পিডিওটা এই যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম আছে সেই সেপ্টামের পোস্টেরিয়র 1/3 কে সাপ্লাই দেওয়া হচ্ছে পিডিএ। সুতরাং septum is a very important essential structure that lies within the heart and that separates the left and right side of the heart. And septum is so much so important for the inter and intraventricular synchronization, যে এইটাকে আলাদাভাবে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে এবং এটার সার্কুলেশনটা সো মাচ সো ইম্পর্টেন্ট, যে এইটার সার্কুলেশনটা কে করলো সেইটা অনুযায়ী কিন্তু ডোমিনেন্স। কারণ anterior two third অলমোস্ট অলওয়েজ সাপ্লাইড বাই দ্য left anterior designating eye. সুতরাং there is no question of the dominance in anterior circulation. But পিছনের দিকে it can be supplied, that is posterior 1/3, anterior 2/3 LED. সেপ্টামের কথা বলছি কিন্তু সেপ্টাম, interventricular septum, that is interventricular septum এর anterior 2/3 LED, posterior 1/3 either by RCA right coronary artery or by the LCX. এটা যদি RCA দ্বারা হয় তাহলে এটা রাইট ডোমিনেন্স, যদি LCX দ্বারা হয় তাহলে এটা হচ্ছে লেফট ডোমিনেন্স। কেন এটা ইম্পর্টেন্ট বললাম যে it supplies the posterior 1/3 of the interventricular septum. এই সাপ্লাইটা কেন ইম্পর্টেন্ট, as because interventricular septum is a very essential structure. Why it is essential? As because it is essential for synchronization of the contraction between the ventricles, that is interventricular, and also of the within the ventricles, that is intraventricular. So this is the very important structure, যে কারণে তো আমরা যেটা মিন করছিলাম যে this is the coronary circulation, that is arterial supply by the left and right coronary system. এই যে করোনারি আর্টারি, সেই করোনারি আর্টারি তাহলে আমরা দেখো সামারি যদি দেখি যে রাইট করোনারি আর্টারি, এই যে রাইট করোনারি আর্টারি এ সাপ্লাই দিচ্ছে এই যে রাইট অ্যাট্রিয়াম, দেন রাইট ভেন্ট্রিকুল, এই দেখো রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকুল, দেন ইনফিরিয়র অফ দ্য লেফট ভেন্ট্রিকুল, এই যে ইনফিরিয়র অফ দ্য লেফট ভেন্ট্রিকুল, এই যে ইনফিরিয়র অফ দ্য লেফট ভেন্ট্রিকুল, দেন পোস্টেরিয়র অফ দ্য লেফট ভেন্ট্রিকুল, এই পিছনে আছে আমরা দেখতে পাচ্ছি না ছবিতে, পোস্টেরিয়র অফ দ্য লেফট ভেন্ট্রিকুল, এন্ড যেটা বললাম যে 1/3 অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম ইউজুয়ালি যদি দেয় তাহলে এটা হবে রাইট ডোমিনেন্স। তাহলে দিস আর দ্য এরিয়াস সাপ্লাইড বাই দ্য রাইট করোনারি সিস্টেম and these are the areas supplied by the left coronary system, যেমন লেফট anterior descending artery, এই যে লেফট anterior descending artery, এই লেড, এই যে লেড এ সাপ্লাই দিচ্ছে দেখো anterolateral surface of the left ventricle, anterior তার মানে anterior plus lateral surface of the left ventricle, এবং সব মিলিয়ে nearly 66% of area of the left ventricle,
এই শুধুমাত্র এই এলইডি এই একাই হচ্ছে যে 2/3 এরিয়া অফ দ্য লেট ভেন্ট্রিকুল সাপ্লাই দেয়, এবং অবশ্যই সাপ্লাই দিচ্ছে 1/3 অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। তাহলে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের ব্লাড সাপ্লাই কি 1/3 হচ্ছে, আপার 1/3 হচ্ছে এই কি বলে এলইডি, এবং পোস্টের 1/3 হচ্ছে লেফট সার্কামফ্লেক্স আর্টারি। আর লেফট সার্কামফ্লেক্স আর্টারি এটা সাপ্লাই দিচ্ছে যে লেফট অ্যাট্রিয়াম আর হ্যালো, এই আমি একটা ক্লাসে আছি, হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ ভাই, আচ্ছা থ্যাংক ইউ, সরি ফর ইন্টারাপশন। আচ্ছা, তো লেফট সার্কামফ্লেক্স আর্টারি এটা সাপ্লাই দিচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এই যে লেফট অ্যাট্রিয়াম and lateral surface of the left ventricle. So these are the territories of the supply. এখন এই সাপ্লাইটার যে টেরিটরি এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট, আর একটা সেটা হচ্ছে যে এই যে মানে আর্টেরিয়াল সিস্টেম যারা হচ্ছে কিন্তু স্পেসিফিক এরিয়াজ অফ দ্য হার্টকে সাপ্লাই দেয়, তাদের কিন্তু একটা সেগমেন্টাল ডিস্ট্রিবিউশন আছে। তার হচ্ছে কিন্তু ফাংশনালি এন্ড আর্টারিজ, যেমন এই যে এলইডির যে টেরিটরি, সেই এলইডির টেরিটরিটা কিন্তু যদি এলইডি না থাকে তাহলে কিন্তু আর মানে সার্ভাইভ করবে না। এরা এসে কিছুটা কোনো কারণে যদি কোল্যাটারাল ডেভেলপ করে, তাহলে কোল্যাটারাল গুলো কিন্তু কিছুটা তাদের নিউট্রিশনে হেল্প করতে পারে, বাট দ্য কোল্যাটারাল সাপ্লাই ক্যান নট প্রিভেন্ট the development of the myocardial infarction. সুতরাং collateral is not sufficient for prevention of the myocardial infarction. সুতরাং এরা হচ্ছে functionally not true end arteries, as because there are some anastomosis. সুতরাং true anatomical end arteries না, functional end arteries, as because there are anastomosis, but this anastomosis is functionally not competent to prevent the development of the myocardial infarction if there is sudden acute closure of either of the arteries. এই জন্য এটা ইম্পর্টেন্ট। তো আমাদের এইটার সাথে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট জড়িত আছে, সেটা হচ্ছে যে আমরা তো জানি যে হার্টের সারফেস অ্যানাটমিক্যাল সারফেস তোমরা দেখে আসছো, তো সেই ক্ষেত্রে আমাদের ফ্রম দ্য ইলেকট্রিক্যাল পয়েন্ট অফ ভিউ, ফ্রম দি ECG point of view, and for the diagnosis of the localization of the territories of the coronary arteries, সেটা হচ্ছে যে আমরা ইলেকট্রিক্যাল সারফেস অফ দ্য হার্ট, সেই ইলেকট্রিক্যাল সারফেস অফ দ্য হার্ট গুলো হচ্ছে দেখো এটা হচ্ছে অ্যান্টিরিয়র সারফেস, একটা ইলেকট্রিক্যালি অ্যান্টিরিয়র সারফেস দ্যাট ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য V1 to V6। এই দেখো V1, আমরা জানি যে V1টা তোমরা জানো যে স্টার নামে রাইট সাইডে ফোর্থ ইন্টারকস্টাল স্পেস, এটা যদি স্টার নাম হয় তার রাইট সাইডে ফোর্থ ইন্টারকস্টাল স্পেস ক্লোজ টু দ্য স্টার নামে জায়গাতে V1 থাকে, যেটা অ্যানাটমিক্যালি স্টার নামের নিচে এই জায়গাতে এটা হচ্ছে আবার রাইট ভেন্ট্রিকুলের আউটফ্লো ট্র্যাক্টের উপরে থাকে, এবং স্টার নামে ঠিক এই জায়গাতে V2 থাকে, ফোর্থ ইন্টারকস্টাল প্লেস ক্লোজ টু দ্য স্টার নাম V2 থাকে, সে হচ্ছে কিন্তু রাইট ভেন্ট্রিকুলার উপরে থাকে। আর যে বরাবরে তোমার এলইডি যাচ্ছে ঠিক এইটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এই বরাবরে কিন্তু হচ্ছে যে সেপ্টাম থাকে, এবং সেই বরাবর কিন্তু V3 থাকে। তো টিপিক্যালি সেপ্টামের উপর কিন্তু V3 থাকে, তার মানে হচ্ছে কি V3টা হচ্ছে মাঝখানে, V1 এবং V2 এটা হচ্ছে কিন্তু রাইট সাইডে পড়ে গেল, আর V4 V5 এই যে V4 এবং এই বরাবর V5 এটা হচ্ছে অ্যান্টিরিয়র অ্যাক্সিলারি লাইন, এটা হচ্ছে মিড ক্ল্যাভিকুলার লাইন V4, এটা হচ্ছে মিড ক্ল্যাভিকুলার লাইন, মিড ক্ল্যাভিকুলার লাইন V4, অ্যান্টিরিয়র অ্যাক্সিলারি লাইন এটা হচ্ছে V5, মিড অ্যাক্সিলারি লাইন এটা হচ্ছে V6। তো এইভাবে তো আমরা জানি যে লিডের পজিশনগুলো, এরা পুরোটাই হচ্ছে কিন্তু লেট ভেন্ট্রিকুলে, দেখো এরা লেফট ল্যাটারালি চলে গেছে লেট ভেন্ট্রিকুলে। তো এইটা হচ্ছে তোমার এন্টিরিয়র সারফেস অফ দ্য হার্ট, যদিও V5 এবং V6 হচ্ছে ল্যাটারাল সারফেসটাকে ইন্ডিকেট করছে। সো দিস আর দ্য ইলেকট্রিক্যালি ল্যাটারাল সারফেস অফ দ্য হার্ট। আর পিওর ল্যাটারাল, তাহলে এটা হচ্ছে এন্টিরিয়র সারফেস। পিওর ল্যাটারাল সারফেস বলতে গেলে আমরা কিন্তু 1 AVL V4 V5 V6 এরা হচ্ছে হার্টের কিন্তু দেখো লেট ভেন্ট্রিকুলার ল্যাটারাল ওয়ালটাকে রিপ্রেজেন্ট করছে, এরা হচ্ছে অ্যান্টিরিয়র বলে V1 to V6। আর যদি আলাদাভাবে ল্যাটারাল বলো তাহলে তখন কিন্তু 1 AVL V4 এবং V4 বলছি V5 and V6 এটা হচ্ছে হার্টের ল্যাটারাল সারফেসটাকে ইন্ডিকেট করছে। ইনফিরিয়র, যে এটা দেখতে পাচ্ছ যে ইনফিরিয়র বা ডায়াফ্রামেটিক সারফেস, কারণ এটা ডায়াফ্রামের উপর বসে থাকে, এই সারফেসটা হচ্ছে লিড 2 এর পজিশন হচ্ছে এই জায়গায়, তোমরা জানো যে লিড 2 এর পজিশন হচ্ছে 60 ডিগ্রিতে, এভিএফ হচ্ছে 90 ডিগ্রিতে, আর 60-র সাথে যদি আমরা আরো 60 যোগ করি তাহলে 120-তে হচ্ছে তোমার লিড 3। এরা হচ্ছে কিন্তু হার্টের ইনফিরিয়র সারফেসটাকে মিন করছে। আর পোস্টেরিয়র সারফেস আমি দেখতে পাচ্ছি না, এটা হার্টের পিছনের দিকে আছে, যে পোস্টেরিয়র সারফেস দেখতে পাচ্ছি না। তাহলে দেখো যে ইলেকট্রিক্যাল সারফেস অফ দ্য হার্ট,
anterior surface that is represented by the ECG V1 and V6. Then lateral surface represented by the 1 AVL, V5 and V6. Inferior surface 2, 3 AVF, and posterior surface এইটা হচ্ছে যে আমরা ইনডিরেক্টলি V1 এই যে V1 বরাবর পিছনের দিকে আছে পোস্টেরিয়র সারফেস, এই যে V1 ঠিক V1 বরাবর, সুতরাং আমরা এন্টিরিয়রলি যে V1 সেই বরাবর পিছনের দিকে আছে, এবং এই যে V6 আমরা এই বরাবর যদি V7, V8, V9 করতাম তাহলে এরা গিয়ে পিছনের দিকে পড়তো। সুতরাং পোস্টেরিয়র সারফেস আমরা দেখতে হলে এইদিকে আরো এক্সট্রা লিড লাগবে, যেগুলো V7, V8 এবং V9 হবে। আর সামনের দিকে হচ্ছে V1, অর্থাৎ V1 এর ঠিক উল্টা দিকে কিন্তু। তো এই হচ্ছে ইলেকট্রিক্যাল সারফেস অফ দ্য হার্ট। এবং আমরা জানি যে দেখো এই যে ইলেকট্রিক্যাল সারফেসের সাথে আমাদের এইটার রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে এইটা হচ্ছে এলইডি। কোনো কারণে যদি এলইডি, আমরা বলছি যে এই যে মানে আটারিগুলোর একটা পিকুলিয়ারিটিস হচ্ছে যে এরা হচ্ছে ফাংশনালি এন্ড আটারিস, অর্থাৎ এলইডি যদি বন্ধ হয়, এই যে এলইডি যদি বন্ধ হয়, তো এলইডি যদি বলছিলাম যে কিছুক্ষণ আগে যে মানে 2/3 এরিয়া অফ দ্য লেট ভেন্ট্রিকুলটাকে সাপ্লাই দেয়, 2/3 এরিয়া অফ দ্য লেট ভেন্ট্রিকুলকে সাপ্লাই দেয়, এবং অ্যান্টিরিয়র 1/3 অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সাপ্লাইকে সাপ্লাই দেয়, এবং এই বরাবর হচ্ছে কন্ডাকশন সিস্টেম আছে, সেই কন্ডাকশন সিস্টেমের হিজ বান্ডেলকে সাপ্লাই দেয়, লেট বান্ডেল ব্রাঞ্চকে সাপ্লাই দেয়। তিনটে ইম্পর্টেন্ট স্ট্রাকচার, দ্যাট ইজ 2/3 অফ দ্য লেট ভেন্ট্রিকুল, 2/3 অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এবং হিজ বান্ডেল এবং বান্ডেল ব্রাঞ্চেস এগুলো সাপ্লাই দেয়। সুতরাং এলইডিতে যদি কোনো কারণে ব্লক হয়, অ্যাকুট ক্লোজার হয়, তাহলে এখান থেকে কি হবে? অ্যান্টিরিয়র মাইকার্ডিয়াল ইনফাকশন হবে, এবং এই যে হিজ বান্ডিল এবং হচ্ছে যে বান্ডিল ব্রাঞ্চকে যে সাপ্লাই দিচ্ছে তার জন্য কন্ডাকশন ব্লক হবে, আইদার কমপ্লিট হার্ট ব্লক হবে, অথবা রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক হবে, অথবা লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লক হবে, হতে পারে, হবেই তা না, হতে পারে, ডিপেন্ডিং আপন দ্য লোকেশন। যেমন হচ্ছে যে এই যে এটা আমরা দেখতে পাচ্ছি একটা ব্রাঞ্চ, এটা হচ্ছে ফার্স্ট সেপ্টাল পারফোরেটর আর্টারি, এটা সাপ্লাই হচ্ছে ওই যে হিজ বান্ডেলকে। সুতরাং এইটার আগে যদি হয় তাহলে তোমার ব্লক হবে, এইটার পরে যদি অক্লুশন তাহলে তোমার কন্ডাকশন সিস্টেমে ব্লক হবে না। তো এইটাই হচ্ছে এলইডি। আমরা যেটা মিন করছি যে এলইডিতে যদি ব্লক হয় তাহলে কিন্তু অ্যান্টিরিয়র মাইকার্ডিয়াল ইনফাকশন হবে, কন্ডাকশন সিস্টেমের ব্লক হলে হতেও পারে। আর এলইডির ব্রাঞ্চগুলো কি? দুই ধরনের ব্রাঞ্চ। এদিকে নিচের দিকে যারা আসছে এগুলো হচ্ছে সেপ্টাম, ওই যে বললাম না যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, দেখো এই দেখো ওয়ান আপার 2/3 অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামকে সাপ্লাই দিচ্ছে, এখান থেকে এই পর্যন্ত ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামকে সাপ্লাই দিচ্ছে। আর আরেকটা হচ্ছে যে ডায়াগোনাল ব্রাঞ্চ, এইটা হচ্ছে এলইডি, এখান থেকে নিচের দিকে আসছে এটা হচ্ছে সেপ্টাল ব্রাঞ্চ, আর এই দিকে গেছে এটা হচ্ছে ডায়াগোনাল ব্রাঞ্চ, যারা হচ্ছে ল্যাটারাল ওয়ালটাকে সাপ্লাই দেয়। তো এলইডিতে যদি হয় তাহলে এরকম হচ্ছে তোমার অ্যান্টিরিয়র মাইকার্ডিয়াল ইনফাকশন হবে। আর এই এল সেক্সে যদি হয় তাহলে এই যে নিচের দিকে আসছে এই যে হার্টের, এটা কি ইনফিরিয়র সার্ফেস, এটা হচ্ছে যে ইনফিরিয়র সার্ফেস, দ্যাট ইজ ইনফিরিয়র মাইকার্ডিয়াল ইনফাকশন হবে মেইনলি, আর কিছুটা ল্যাটারালও হবে। আর রাইট করোনারি আর্টারি, আমরা বলছিলাম যে রাইট করোনারি আর্টারি, যে আগেকার ছবি তোমাদের মনে আছে কিনা, যে রাইট করোনারি আর্টারি, এই যে রাইট করোনারি আর্টারি রাইট অ্যাট্রিয়ামকে সাপ্লাই দেয়, রাইট ভেন্ট্রিকুলে সাপ্লাই দেয়, লেফট ভেন্ট্রিকুলের ইনফিরিয়রকে সাপ্লাই দেয়। সুতরাং রাইট করোনারি আর্টারি যদি হয় তাহলে তোমার রাইট অ্যাট্রিয়াল ইনফেকশন হতে পারে, রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন হতে পারে, অথবা এই যে ইনফিরিয়র মাইকার্ডিয়াল লেফট ভেন্ট্রিকুলার ইনফিরিয়র মাইকার্ডিয়াল ইনফেকশন হতে পারে। সুতরাং রাইট করোনারি যদি হয় তাহলে ইনফিরিয়র মাইকার্ডিয়াল ইনফেকশন তার সাথে রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন থাকতে পারে। যদি এই জায়গাতে ব্লক হয় তাহলে কিন্তু রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন হবে না, তাহলে মিড পার্টে যদি হয় তাহলে অনলি শুধু হচ্ছে ইনফিরিয়র ইনফেকশন হবে অফ দ্য লেফট ভেন্ট্রিকুল। যদি প্রক্সিমালি এই জায়গাতে হয় তাহলে হচ্ছে তোমার ইনফিরিয়র তো হবেই, সেই সঙ্গে রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন হবে। আবার এখান থেকে গেছে হচ্ছে তোমার এসেনোডাল ব্রাঞ্চ, এসেনোডাল ব্রাঞ্চের উপরে যদি হয় তাহলে দেখো কি তার সাইনাস নোড ডিসফাংশন হবে, রাইট এট্রিয়াল ইনফেকশনটা হবে, রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশনটা হবে, এমনকি লেফট ভেন্ট্রিকুলার ইনফিরিয়র হবে। সুতরাং ডিপেন্ডিং আপন দ্য লোকেশন এই যে অফ দি ব্লক, সেটা হচ্ছে যে তোমার কতটুকু এমআই হবে। কিন্তু মেইন ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে যতই ধরো যে রাইট করোনারিতে যদি ব্লক হয়, এই পাশে থাকে সারকামফ্লেক্স, ধরো আমি যদি আঁকি তাহলে এটা রাইট করোনারি, তো তাহলে এরকম ছিল হচ্ছে লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং আর্টারি, আর এই বরাবর গেছে হচ্ছে লেফট সারকামফ্লেক্স আর্টারি। তো এই এলইডি থেকে হয়তো এখানে কোল্যাটারাল হতে পারে, কিন্তু রাইট করোনারিতে যদি ব্লক হয় এই এলইডির কোল্যাটারাল হিসেবে কিন্তু ওই এমআই ঠেকাতে পারবে না, এমআই কিন্তু হবেই, কারণ collateral is not sufficient for prevention of the myocardial infarction.
তো এইটা হচ্ছে বলছিলাম যে মানে আর্টেরিয়াল সিস্টেমের খুব ইম্পর্টেন্ট আছে। তো এই যে আর্টেরিয়াল সিস্টেম যে ব্লক হয়, করোনারি হার্ট ডিজিজ অর্থাৎ করোনারি আর্টারি অক্লুশন, এই যে অক্লুশন এটা কি দিয়ে হয়, সেটা হচ্ছে দেখো এটাকে বলে অ্যাথেরোমা। অ্যাথেরো নাম শুনলে মনে হচ্ছে যে ওমা মানে তো টিমার, অর্থাৎ অ্যাথেরো দ্যাট ইজ ফ্যাট। এই অ্যাথেরো বললে কিন্তু আমরা ফ্যাট মিন করি, আর ওমা মানে টিমার অর্থাৎ ফ্যাটের একটা টিমার, অর্থাৎ আমি বোঝানোর জন্য এটা বলছি আর কি। তো অ্যাথেরোমা মানে হচ্ছে কিন্তু অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক। এই যে এই জায়গাতে এটা তো করোনা আর্টারি, এই লুমেনের ভিতরে এই লুমেনটা কিন্তু এরকম হওয়ার কথা ছিল, এরকম হওয়ার কথা ছিল, এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এর ভিতরে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক জমে, এই যে এই জায়গাতে প্লাক জমছে, এই দেখো অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক জমে, এটা কিন্তু ন্যারোটা লুমেন, এই কালো দাগটা হচ্ছে তার রিমেনিং লুমেন। তো লুমেনটা নেমে গেছে, তাহলে কি অ্যাথেরোমা মানে হচ্ছে কিন্তু অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক। অ্যাথেরোমা মানে হচ্ছে কিন্তু অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক। এই যে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক দ্যাট ইজ অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক অথবা অ্যাথেরোমা। আর এই যে অ্যাথেরোস্ক্লেরোসিস, এটা হচ্ছে একটা প্রসেস by which there will be deposition of the atherosclerotic plaque in the intima, that is tunica intima। আমরা জানি যে কোনো, কারণ করোনারি আর্টারিগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ দ্য মিডিয়াম সাইজড করোনারি আর্টারি, মিডিয়াম সাইজড, কিন্তু এই মিডিয়াম সাইজ করোনারি আর্টারি তিনটা ওয়াল, ধরো যে এটা হচ্ছে টিউনিকা অ্যাডভেন্টিসিয়া, টিউনিকা মিডিয়া আর টিউনিকা ইন্টিমা। এই টিউনিকা ইন্টিমার যে আবার লাইনিং থাকে সেটা হচ্ছে এই যে ইন্ডোথেলিয়াম, এরকম ইন্ডোথেলিয়াম থাকে। সেই টিউনিকা ইন্টিমার ভিতরে যদি এরকম ফ্যাটি ডিপোজিশন হয়, ফ্যাটি ডিপোজিশন হয়ে যদি ফ্যাটি স্ট্রিক তৈরি হয়, তাহলে ডিপোজিশন অফ দ্য অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক, এই যে প্লাকটা দিনে দিনে হবে, এইটাই হচ্ছে কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস, দ্যাট ইজ ডিপোজিশন অফ অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক ইন দ্য টিউনিকা মিডিয়া। এই যে ডিপোজিশন হলো, এই যে ডিপোজিশন হওয়ার যে প্রসেস, এই যে ডিপোজিশন হওয়ার যে প্যাথোজেনেসিস, সেটা হচ্ছে কিন্তু আথেরোস্ক্লেরোসিস। সুতরাং অ্যাথেরোস্ক্লেরোসিস ইজ দ্য প্রসেস বাই হুইচ দেয়ার উইল বি ফরমেশন অফ দ্য অ্যাথেরোমা। আর অ্যাথেরোমাটা হচ্ছে একটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক। এবং তোমরা প্যাথোলজির কনসেপশন থেকে জানো যে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক মানে হচ্ছে সেই জায়গাতে মানে যদি অ্যাবাভ ডাউনওয়ার্ড যদি যাও, তাহলে উপরে ফাইব্রাস টিস্যু, কানেকটিভ টিস্যু, টিউনিকাইডিয়া, ফ্যাট, ম্যাক্রোফেজ, ফ্যাট ফোম সেল, অনেক কিছু থাকে। এবং ফাইনালি গিয়ে একসময় ক্যালসিয়াম ডিপোজিশন হতে পারে, এই হয়ে কিন্তু এক ধরনের ব্লক তৈরি হবে। সুতরাং এইটা হচ্ছে কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস। আমরা জানি যে দেখো অ্যাথেরোস্ক্লেরোটিক যে ডিজিজ অ্যাজ এ হোল, যদি আমরা এই অ্যাথেরোস্ক্লেরোসিস এই প্রসেসটাকে যদি বলি, ইট ইজ এ ভেরি ভেরি বিগ প্রসেস অ্যাথেরোস্ক্লেরোসিস। দেখো অ্যাথেরোস্ক্লেরোটিক দিয়ে যত বড় বড় রোগ সবগুলো কিন্তু এই ডিজিজ দিয়ে হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক। যেমন হার্ট ডিজিজের ক্ষেত্রে, হার্টের ক্ষেত্রে করোনারি আর্টারি ডিজিজ, এই যে করোনারি আর্টারি ডিজিজ, যে করোনারি আর্টারির ভিতরে যে ব্লক হয়ে যে ডিজিজ হলো, সেটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ বা করোনারি হার্ট ডিজিজ। এই যে আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম করোনারি আর্টারি ডিজিজ বা করোনারি হার্ট ডিজিজ অথবা ইসকেমিক হার্ট ডিজিজ, যে নামেই বলো না কেন। এই তাহলে হার্টের ক্ষেত্রে এইটা তুমি চিন্তা করো যে হার্টের ক্ষেত্রে এই অ্যাথেরোস্ক্লেরোসিস, ব্রেনের ক্ষেত্রে স্ট্রোক, পায়ের ক্ষেত্রে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, চোখের ক্ষেত্রে রেটিনোপ্যাথি। দিস আর সাচ এ টাইপ অফ দ্য বিগ ডিজিজ। যদি অ্যাথেরোস্ক্লেরোটিক বলা হয়, তাহলে অ্যাথেরোস্ক্লেরোটিক ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ ফর দ্য লিডিং কজ অফ দ্য টোটাল মানে ডেথ, মানে অ্যাজ এ হোল যদি আমরা টোটাল কজেস অফ দ্য ডেথ ধরি, তাহলে এই যে অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ দ্যাট ইনভলভস দ্য ভাস্কুলার ডিজিজ, দ্যাট অলসো ইনভলভস দ্য কার্ডিওভাস্কুলার, দ্য ব্রেইন, এই টোটাল ডিজিজটাকে যদি ধরি, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কমনেস্ট কজ ফর অল এনি কাইন্ডস অফ দ্য ডেথ। যত রকমের ডেথ আছে, ক্যান্সার থেকে হোক, এটা ওটা থেকে, তার ভিতরে দিস অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ কনস্টিটিউট দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ দ্য ডেথ। তো এর অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ। আর আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস যদি ইটিওলজি বলি, তাহলে এটা হচ্ছে কিন্তু মাল্টিফ্যাক্টরিয়াল। তোমরা জানো, এটা আমি আলাপ করব না। যে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর আছে, এজ, সেক্স, জেনেটিক্স, যেগুলাকে আমরা চেঞ্জ করতে পারবো না। আর কতগুলো মডিফাইবল রিস্ক ফ্যাক্টর আছে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডিমা, স্মোকিং, ওবেসিটি, লাইফস্টাইল, এগুলো হচ্ছে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। সুতরাং এগুলো হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিকের ইটিওলজি, বা এটা তো ঠিক এক্সাক্ট ইটিওলজি নেই, দিস ইজ দ্য মাল্টিফ্যাক্টরিয়াল ইটিওলজি, and that is related with some of the risk factors
and these are the examples of the risk factors. আর প্যাথোজেনেসিস, হাউ ডাজ ইট ফর্ম, এই সমস্ত ফ্যাক্টরগুলো কিভাবে কন্ট্রিবিউট করে সেটা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা রোমেন্সের প্যাথোলজি তোমরা দেখছো যেটাকে বলা হচ্ছে ভারকোড ট্রায়াড। ট্রায়াড মানে তিনটা ফ্যাক্টর হচ্ছে কিন্তু আলটিমেটলি এই প্যাথোজেনিসটার জন্য দায়ী। সেটা হচ্ছে স্ট্যাসিস অফ দ্য ব্লাড, ইন্ডোথেলিয়াল ইনজুরি অ্যান্ড হাইপার কোয়াগুলেবিলিটি অফ দ্য ব্লাড। এই তিনটাকে একসঙ্গে বলা হচ্ছে ভারকোড ট্রায়াড। তো এই দেখো মানে হচ্ছে যেটা আমি মিন করলাম, অ্যাথেরোমা, atherosclerosis, atherosclerotic disease, etiology of the atherosclerosis and pathogenesis of the atherosclerosis, এই বেসিক কনসেপশনটা খুবই দরকার। আর এই যে অ্যাথেরোস্ক্লেরোসিস থাকলো, যেমন ধরো যে এই জায়গাটাতে এটা একটা আমরা করোনারি আর্টারি এনজিওগ্রামের ছবি, এটা ওয়ান কাইন্ড অফ দ্য ইমেজিং ভিউ। এই যে কালো যেটা হচ্ছে কন্ট্রাস্ট দেওয়ার জন্য এরকম ব্ল্যাক দেখা যাচ্ছে, দিস ইন্ডিকেটস দ্য লুমেন। এইটা নর্মাল করোনারি আর্টারি লুমেন। এই করোনারি আর্টারিটা যে কোনো কারণেই হোক সাডেনলি এটা বন্ধ হয়ে গেছে, সাডেন অক্লুশন। এইরকম সাডেন অক্লুশন যদি হয় তাহলে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ দ্য কমপ্লিকেশন অফ দ্য করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস, যে এরকম করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে। অর্থাৎ আমি যেটা মিন করছি সেটা হচ্ছে যে এই যে করোনারি আর্টারি থাকলো, সেই করোনারি আর্টারির ভিতরে যে অ্যাথেরোমাগুলো সেটা কিন্তু বিভিন্ন ফরম্যাটে থাকতে পারে। এক হচ্ছে যে এরকম টোটাল অক্লুশন হতে পারে, এই টোটাল অক্লুশনটা আবার সাডেনও হতে পারে, আবার ক্রনিকও হতে পারে, দুটোই কিন্তু হতে পারে। আর এইটা কমপ্লিট অক্লুশন না হয়ে এরকম পার্শিয়াল অক্লুশন হতে পারে। ফিক্সড একটা ব্লক আছে হয়ে পার্শিয়াল অক্লুশন হলো, এই পার্শিয়াল অক্লুশন আবার 25%, 50%, 75%, 80%, 90%, অনেকের আত্মীয় স্বজন এরকম হার্টে ব্লক আছে দেখবা 99% এরকম ব্লক হতে পারে। দ্যাট ইজ বিভিন্ন পার্সেন্টেজে আমরা ব্লকটাকে রিপ্রেজেন্ট করি, কিন্তু এটা হচ্ছে ফিক্সড, যে এটা একজন ফিক্সড ব্লক আর চেঞ্জ হচ্ছে না, এরকমই মানে ব্লক। তো এই জন্য এই করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস গুলো কিন্তু কয়েক ধরনের প্রেজেন্টেশন হতে পারে ডিপেন্ডিং আপন দা মানে নেচার অফ দা ব্লক। নেচার অফ আসসালামু আলাইকুম স্যার। করোনারি স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার এখানে কি রাপচার হতে পারে কিনা স্যার? করোনারি ভেসেল রাপচার হয়ে হেমোরেজ হতে পারে কিনা স্যার? হয় কিনা স্যার? আচ্ছা, আসলে এই যে সাডেন যে অক্লুশন হয়েছে না, জি স্যার। এই যে করোনা, ধরো যে আমি যেটা মিন করছি যে এই যে ফিক্সড যেটা ব্লক করোনারি অ্যাথেরোমা বা করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস, যেটা এরকম লোকালাইজড হতে পারে বা ডিফিউজ হতে পারে। এই যে ব্লকটা ধরো যে সাডেনলি এরকম করোনারি একটা ব্লক ছিল, ধরো যে এটা হচ্ছে 75% ব্লক, এই যে ধরো যে এটা 75% ব্লক, এই লোকটা ধরো যে গত 10 বছর ধরে 75% ব্লক আছে, কিন্তু একদিন তার হঠাৎ করে এমআই হলো, এইটা হঠাৎ টোটাল ব্লক হয়ে গেল। হোয়াট ইজ দ্য রিজন? এই যে মানে যেটা 75 ছিল বা 80 ছিল বা 99 ছিল, বছর পর বছর ধরে এটা এরকম স্টেবল ছিল, এটা স্টেবল ছিল, হঠাৎ করে একদিন সাডেন অক্লুশন হলো। এই যে সাডেন অক্লুশন হলো না, এই যে সাডেন যে অক্লুশন হলো, এই সাডেন অক্লুশনের কতগুলো মেকানিজম আছে, সেটা হচ্ছে এই জায়গাতে রাপচার করে যেতে পারে, এই সারফেসটা ইরোশন হতে পারে। যেমন সাডেনলি অনেক প্রেসার বেড়ে গেল, কথা আমি বোঝানোর জন্য বলছি, সাডেনলি প্রেসার হয়ে গেল, তো এই শেয়ারিং স্ট্রেসে এই ইন্ডোথেলিয়াল ইনজুরি হয়ে এই জায়গাতে এক ধরনের ইন্ডোথেলিয়াল ইনজুরি হলো। তোমরা জানো যে যেমনি ইন্ডোথেলিয়াল ইনজুরি হবে সাথে সাথে ওই জায়গাতে এসে প্লেটলেট বসা শুরু হবে। যেমনি প্লেটলেট গুলো বসবে ওই প্লেটলেট গুলো অ্যাক্টিভেটেড হবে, হলে তখন প্লেটলেটের গায়ে এসে কোয়াগুলেশন ফ্যাক্টর বসবে। যেমনি কোয়াগুলেশন ফ্যাক্টর বসবে তখন আরেকটা প্লেটলেটকে থ্রম্বিন তৈরি হবে, তখন আরেকটা প্লেটলেটকে অ্যাট্রাক্ট করবে। এইভাবে তোমরা যে জানো যে দিস ইজ দ্য ক্যাসকেড, দ্যাট ইজ দ্য প্লেটলেট কোগুলেশন থ্রম্বিন, দিস ইজ এ ক্যাসকেড সিস্টেম, এবং আলটিমেটলি উইদিন এ ফিউ সেকেন্ডস এই টোটাল জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এই কিভাবে এটা হলো? জাস্ট বিকজ অফ দ্য শেয়ারিং স্ট্রেস দ্যাট কজেস দ্য ইন্ডোথেলিয়াল ইনজুরি। আরেকটা হতে পারে যে এটা ইন্ডোথেলিয়াল ইনজুরি না হয়ে ভিতরে হেমোরেজ হয়েছে, এই যে ব্লক যে ছিল, যে অ্যাথেরোমা ছিল, সেই অ্যাথেরোমার ভিতরে হেমোরেজ হয়েছে, হেমোরেজ হয়ে সাডেনলি এটা ফুলে গেছে, ফুলে গিয়ে এটা টোটালি বন্ধ করে দিল। তো আমার মনে হয় যে তুমি হয়তো এটাই জানতে চাইছো যে এই যে সাডেন যে অক্লুশন হলো একটা ফিক্সড প্ল্যাক, ফিক্সড অ্যাথেরোমা যে স্যার আমার কোশ্চেনটা হচ্ছে স্যার, আমরা যেমন ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে স্যার আমরা ইনফারকশন পাচ্ছি এবং হিমোরেজিক স্ট্রোক পাচ্ছি, কিন্তু আমাদের এই
হার্টের ক্ষেত্রে আমরা শুধুমাত্র এমআই পাচ্ছি, ইসকিমিয়া বা ইনফার্কশন পাচ্ছি, মানে হিমোরেজিক পাচ্ছি না কেন স্যার? এটাই ছিল আর কি ও মেইন আচ্ছা, জানার উদ্দেশ্য। গুড গুড এক্সেলেন্ট। আমার মনে হয় যে এটা খুব ভালো কোশ্চেন করছে। হ্যাঁ, আমাদের ব্রেনের ক্ষেত্রে কম্পেয়ার করে দেখো যে ব্রেনে যে হিমোরেজিক স্ট্রোক হয় সেটা কিন্তু নট বিকজ অফ দ্য অ্যাথেরোমা, ওটা কিন্তু রাপচারের জন্য হয়। সেটা আর্টারিওভেনাস ম্যালফরমেশন যেটা কনজেনিটালি ছিল, অথবা অন্য কোনো ডিজিজের জন্য অ্যাকোয়ার্ড হয়ে আর্টারিওভেনাস ম্যালফরমেশন হয়েছে, সেটা কিন্তু রাপচার করে যায়। সেই রাপচারের পিছনে এবার অনেকগুলো ফ্যাক্টর আছে, লাইক দ্য হাইপারটেনশন। সুতরাং দ্যাট ইজ নট রিলেটেড। সুতরাং মানে ওই যে হেমোরেজিক যে স্ট্রোক, দ্যাট ইজ নট ডিউ টু দ্য অ্যাথেরোস্ক্লেরোটিক স্ট্রোক। অ্যাথেরোমা দিয়ে কিন্তু ওখানেও কিন্তু এইরকম ব্লক হয়ে হচ্ছে, মানে অ্যাথেরোস্ক্লেরোসিস ইজ রিলেটেড উইথ দ্য সাডেন অক্লুশন, এবং অনেক ক্ষেত্রে আবার ইম্বোলিজম, যেমন এখানকার অ্যাথেরোস্ক্লেরোসিসের একটা প্লাক ছুটে গিয়ে আর এক জায়গাতে গিয়ে বন্ধ করে ইম্বোলিজম দিল। সুতরাং অ্যাথেরোস্ক্লেরোসিস থেকে আইদার সাডেন অক্লুশন অথবা ইম্বোলাইজেশন, এই দুটো হতে পারে। কিন্তু হেমোরেজিক স্ট্রোকের জন্য দরকার হচ্ছে রাপসার। তো করোনারি আর্টারির ক্ষেত্রে এরকম কিন্তু রাপসার হওয়ার এক্সাম্পল আছে। তো সেটা কিন্তু নট রিলেটেড উইথ দ্য অ্যাথেরোস্ক্লেরোসিস। রাপসার হতে পারে, আয়াট্রোজেনিক হতে পারে, কতগুলো ডিজিজ আছে। সেই সময় দিস ইজ অ্যান এক্সট্রিমলি মানে রেয়ার কজ ফর দ্য হার্ট অ্যাটাক, বাট থিওরিটিক্যালি পসিবল, বাট প্র্যাকটিক্যালি অ্যাথেরোস্ক্লেরোসিস থেকে কিন্তু এটাই হবে যে তোমার অ্যাথেরোমা, এবং সেখান থেকে কিন্তু তোমার এই মানে তোমার যে ব্লকগুলো হচ্ছে আর কি। তো আমরা যেটা মিন করছিলাম সেটা হচ্ছে যে এই যে অ্যাথেরোমা, সেই অ্যাথেরোমার টাইপ অনুযায়ী কিন্তু কতগুলো প্রেজেন্টেশন হতে পারে। যেমন ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা, দিস ইজ ওয়ান অফ দ্য প্রেজেন্টেশন। সেখানে হচ্ছে কি যে এই যে ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা, আরেকটা হতে পারে তোমার আনস্টেবল অ্যাঞ্জিনা, অথবা আরেকটা হতে পারে এই যে মায়োকার্ডিয়াল ইনফাকশন। সুতরাং এটার প্রেজেন্টেশন কিন্তু ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা হতে পারে, মায়োকার্ডিয়াল ইনফাকশনও হতে পারে, এবং আনস্টেবল অ্যাঞ্জিনা হতে পারে। ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা আমরা জানি যে ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা মানে হচ্ছে চেস্ট পেইন ডিউ টু ট্রানজিয়েন্ট মায়োকার্ডিয়াল ইসকেমিয়া ডিউ টু মিসম্যাচ বিটুইন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। এটা হচ্ছে ট্রানজিয়েন্ট মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, এবং সেটা হচ্ছে ফিক্সড ব্লক থেকে। এই ব্লকটা ফিক্সড 75%, বছর পর বছর ধরে 75% ফিক্সড ব্লক। সুতরাং ফিক্সড ব্লক, সে যখন ঘুমায় থাকছে, বসে আছে, তার যে সাপ্লাই হচ্ছে সেটাই সাফিসিয়েন্ট। কিন্তু যখন সে হাঁটতে যাচ্ছে, সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছে, তখন এই ব্লকের ভিতর দিয়ে যে ব্লাড সাপ্লাই সেটা কিন্তু তার ডিমান্ডের তুলনায় কম। দ্যাটস ইট ইজ কল্ড দ্য মিসম্যাচ বিটুইন দ্য সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। সুতরাং এইটা হচ্ছে ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা। তো ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনাটা বোঝার জন্য আমাদের তোমরা এটা জানো আর কি, যে টিপিক্যাল অ্যাঞ্জিনা মানে হচ্ছে যে যদি ওটা এক্সারশনে ইনডিউসড হয়, রেস্ট নিলে যদি কমে যায়, অথবা জিটিএন স্প্রে, গ্লিসারিল ট্রাইনাইট্রেট স্প্রে দিলে যদি কমে যায়, এই তিনটা কোশ্চেনের অ্যান্সার যদি ইয়েস হয় তাহলে এটাকে বলা হয় টিপিক্যাল অ্যাঞ্জিনা। দ্যাট ইজ ইনডিউসড বাই এক্সারশন, এনি চেস্ট পেন, সেন্ট্রাল চেস্ট পেন ইনডিউসড বাই এক্সারশন, রিলিড বাই রেস্ট অর জিটিএন স্প্রে ইজ কল্ড দ্য টিপিক্যাল অ্যাঞ্জিনা। অ্যান্ড যদি তিনটা কোশ্চেনের ভিতর দুইটা পজিটিভ হয়, ইয়েস হয়, তাহলে ইট ইজ অ্যাটিপিক্যাল অ্যাঞ্জিনা। আর তিনটা কোশ্চেনের অ্যান্সারই যদি নো হয়, তাহলে দিস চেস্ট পেন ইজ দ্য নো অ্যাঞ্জিনা, যে এটা হার্টের ব্যথা না। যেমন আমি পেশেন্ট বললো যে আমার চেস্ট পেন, আমি জিজ্ঞেস করলাম এটা কি হাঁটতে গেলে বাড়ে, পেশেন্ট বললো যে না, তাহলে এটা নো। বলে যে রেস্ট নিলে কমে, পেশেন্ট বলছে যে না, এটাও নো। স্প্রে দিলে কমে, বলছে 10-15 মিনিট পরে গিয়ে একটুখানি কমে, তাহলে এটা হয়ে গেল নো। তার মানে আমি এই কোশ্চেন থেকে বলতে পারি যে ইট ইজ আনলাইকলি টু বি দ্য কার্ডিয়াক ইসকেমিয়া, আনলাইকলি টু বি দ্য অ্যাঞ্জিনা, দ্যাট মে বি সাম আদার কজেস। তো আজকে আমরা ওইটা আলাপ করছি না। তা আমি যেটা বললাম যে ফিক্সড ব্লক প্রেজেন্টেশন ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা, এন্ড দিস আর দ্য এক্সাম্পল অফ দ্য ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা। আনস্টেবল ব্লক, অর্থাৎ ব্লকটা আনস্টেবল, মানে মাঝে মধ্যে এটা 100%, আবার মাঝে মধ্যে একটুখানি খুলে যাচ্ছে, খুলে গিয়ে হয়ে গেল 99%। এরকম যদি আনস্টেবল ব্লক হয় তাহলে সেটা হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জিনা। আনস্টেবল অ্যাঞ্জিনা মানে হচ্ছে এর যেরকম ক্রাইটেরিয়া দেখো, টিপিক্যাল অ্যাঞ্জিনা হচ্ছে কি ইনডিউসড বাই এক্সারশন, রিলিড বাই রেস্ট, রিলিড বাই জিটিএন। আর এটা হচ্ছে কি যে সেন্ট্রাল চেস্ট পেন অকার্স অ্যাট রেস্ট, অকার্স ফর প্রলংড টাইম, ইউজুয়ালি লাস্টিং ফর মোর দেন 20 মিনিটস, অথবা এটা হচ্ছে নিউ অনসেট, এবং এই চেস্ট পেনের জন্য তার লিমিটিং অফ দ্য অ্যাক্টিভিটিস হচ্ছে যে লোকটা বসে আছে, বাথরুমে গেলে ব্যথা হচ্ছে, বসে আছে ভালো আছে, সিঁড়ি দিয়ে উঠতে গেলে ব্যথা হচ্ছে, দ্যাট লিমিটস দ্য অ্যাক্টিভিটি। অথবা ইনক্রিজিং, যে ভালোই ছিল, গতকালকে সে ফিল করেছে শুধু হাঁটতে গেলে ব্যথা হয়,
অথচ আজকে তার শুয়ে থাকা অবস্থায় ব্যথা হচ্ছে। এরকম যদি ইনক্রিজিং নেচার হয়, দ্যাট ইজ আইদার অ্যাট রেস্ট, আইদার ফর প্রলংড পিরিয়ড, অর নিউয়ান্সেড, অর ইনক্রিজিং সিভিয়ারিটি, এইরকম যদি আনস্টেবল ক্যারেক্টার থাকে তাহলে এটা হচ্ছে আনস্টেবল এনজিনা। আর মায়োকার্ডিয়াল ইনফার্কশন হচ্ছে আরেকটা প্রেজেন্টেশন, যেখানে সাডেন অক্লুশন হবে। এইরকম সাডেন অক্লুশন, এই সাডেন অক্লুশন যদি হয় তাহলে তখন সাডেন অক্লুশন হলে কি হবে, যে আমরা বলছিলাম ধরো যে এটা রাইট করোনারি, তাহলে ডিস্টালি যতটুকু সেগমেন্ট আছে হার্টের, যেমন ইনফিরিয়র ওয়াল অফ দ্য লেফট ভেন্ট্রিকুল, রাইট ভেন্ট্রিকুল, এগুলো সব ইনফার্ক্ট হয়ে যাবে, নেক্রোসিস হয়ে যাবে, এই সেলগুলো ডেড হয়ে যাবে। এবং সেলগুলো ডেড হয়ে গেলে সেলের ভিতর যে এনজাইমগুলো আছে সেগুলো সার্কুলেশনে চলে আসবে। সুতরাং মায়োকার্ডিয়াল ইনফার্কশন হচ্ছে অ্যানাদার প্রেজেন্টেশন। এবং সেই জন্য মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ডায়াগনোসিসের জন্য আমাদের দরকার কি, এভিডেন্স অফ নেক্রোসিস। অর্থাৎ এইটা সাডেনলি অক্লুশন হয়ে, যেমন এটা যদি ক্রনিক হয় তাহলে কিন্তু এই যে হাইবারনেটিং মায়োকার্ডিয়াম হবে, অর্থাৎ মায়োকার্ডিয়ামের সেলগুলো স্ট্রাগল করবে। তার হচ্ছে আমরা যেরকম মানে ধরো যে ফাস্টিং যদি আমরা অনশন ধর্মঘট করি তাহলে আমার বডিটা শুকায় যাবে, আমার সেলগুলো কিন্তু ফাস্টিং আছে বাট নট ডেড, আমি খেলেই আবার তারা চাঙ্গা হয়ে যাবে। কিন্তু সেই রকমই যদি এটা ক্রনিক ব্লক হয় তাহলে কিন্তু সেলগুলো কিন্তু স্ট্রাগলিং হবে, হাইবারনেটিং হবে, কিন্তু তারা কিন্তু মারা যাবে না। কিন্তু সাডেন অক্লুশন যদি হয় তাহলে কিন্তু আধা ঘন্টা পরে এটা এই সেলগুলো ডেড হয়ে যাবে, আধা ঘন্টা পর্যন্ত তারা কোনো রকমে টিকে থাকতে পারবে, তারপরে কিন্তু ডেড হয়ে যাবে। এই ডেড হয়ে গেলে তখন সেলের ভিতরে অনেকগুলো জিনিস বেরিয়ে আসবে, তার ভিতরে একটা হচ্ছে এনজাইম ট্রোপোনিন, ট্রোপোনিন গুলো বেরিয়ে আসবে। এই ট্রোপোনিন ইজ দ্য ব্লাড এভিডেন্স অফ দ্য ইনফার্কশন। তো আমরা এই যে নেক্রোসিস, নেক্রোসিস মানে হচ্ছে কি, আমরা জানি যে গ্যাংগ্রিনটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক সেল ডেথ, যেটা আমি চোখেই দেখতে পাচ্ছি, যেমন ডায়াবেটিক ফুড গ্যাংগ্রিন। আর নেক্রোসিসটা হচ্ছে আমি চোখে দেখতে পাচ্ছি না, দিস ইজ মাইক্রোস্কোপিক সেল ডেথ। তো নেক্রোসিস মানে হচ্ছে লস অফ দ্য নিউক্লিয়াস, দ্যাট ইজ দ্য সেল ডেথ। এবং সেল ডেথ হলেই কিন্তু তোমার এই যে ট্রোপোনিন গুলো বের হয়ে আসবে। তো এই নেক্রোসিস মানেই হচ্ছে কিন্তু মাইক্রোস্কোপিক সেল ডেথ, রিলিজ অফ দ্য ট্রোপোনিন। তার মানে হচ্ছে যে নেক্রোসিস হলে আমরা কি পাবো, একটা হচ্ছে যে ওই জায়গাতে সেলগুলো ডেড হবে এবং 6 সপ্তাহ পরে দিস এরিয়া উইল বি রিপ্লেসড বাই দ্য কোলাজেন টিস্যু, দ্যাট ইজ স্কার। এটা কি বলা হচ্ছে স্কার, যে একবার যদি ইনফেকশন হয়ে যায় তাহলে স্কার হবে, তাহলে 6 সপ্তাহ পরে গিয়ে কিন্তু স্কার হবে। কিন্তু সাথে সাথেই কি হবে, এই সেলগুলো থেকে ট্রোপোনিন গুলো ব্লাডে ছড়িয়ে আসবে। সেজন্য দেখো মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ডেফিনেশন হচ্ছে নাম্বার 1 পয়েন্ট, দিস ইজ দ্য ইউনিভার্সাল ডেফিনেশন অফ দ্য মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ইউনিভার্সাল ডেফিনেশন অফ দ্য মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় জিজ্ঞেস করবে, এটা জানতে হবে। সেটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ডেফিনেশন। তো আমি এই ডেফিনেশনের বেসিক কনসেপ্টটা বলছি, সেটা হচ্ছে এই ডেফিনেশনের ভিতরে কিন্তু এই মানে জাস্ট প্লিজ এই খেয়াল করো যে এভিডেন্স অফ দ্য নেক্রোসিস নাম্বার 1 পয়েন্ট, নেক্রোসিসের এভিডেন্সের মেইন পয়েন্ট হচ্ছে কি, রাইজ অফ ট্রোপোনিন। অথবা দেখা গেল যে ট্রোপোনিনটা বেড়ে গেছিল আবার এটা ফল করলো, বইয়ে লেখা আছে দেখবা যে রাইজ এন্ড অবলিক অর ট্রোপোনিন, রাইজ এখানে লেখা আছে এন্ড অবলিক অর ট্রোপোনিন, অর্থাৎ ট্রোপোনিন বাড়বে আবার কমে আসবে, এই যে প্যাটার্নটা। তো আমি রাইজটাই বললাম আর কি, রাইজ অফ দ্য ট্রোপোনিন প্লাস আইদার অফ দ্য থ্রি। এই দেখো এটা কিন্তু মাস্ট ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া যে ট্রোপোনিন বাড়তে হবে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলতে হলে। এখানে কিন্তু আমি ট্রোপোনিনের কথা বলি নাই, এখানেও কিন্তু ট্রোপোনের কথা বলি না, আমি এই জায়গাতে বলছি কারণ এই জায়গাতে সেলুলার নেক্রোসিস হবে, সেল ডেথ হবে। এই ট্রোপোনিনের সঙ্গে প্লাস আইদার এভিডেন্স অফ দ্য ইস্কেমিয়া অর ক্যারেক্টারিস্টিক ইসিস্টেন্স অর ইমাজিং এভিডেন্স, যেমন ইকোতে এই ইমাজিং, ইকো হচ্ছে ওয়ান অফ দ্য একটা ইমাজিং মেশিন। WMA, দ্যাট ইজ ওয়াল মোশন অ্যাবনর্মালিটি, আমি সংক্ষেপে লিখছি, এটা প্র্যাকটিস করো না তোমরা। ওয়াল মোশন অ্যাবনর্মালিটি অথবা থিনিং অর লস অফ থিকেনিং, অর্থাৎ থিকেন্ড আর নাই, অথবা ফেলিয়ার অফ থিকেনিং, যে যেমন হচ্ছে কি এই যে হার্টের যেটা সেপ্টাম, ধরো সেপ্টাম এলো, সেপ্টাম যখন সিস্টল হবে তখন কিন্তু এটা থিকেন্ড হয়ে যায়, দ্যাট ইজ সিস্টলের সময় থিকেন্ড হয়ে যায়, সিস্টলিক থিকেনিং। যখন ইনফার্কশন হয়ে যাবে তখন কিন্তু এই সিস্টলিক থিকেনিংটা আর হবে না, এটা থিনই রয়ে যাবে। এইটা হচ্ছে কিন্তু ওয়ান অফ দ্য এভিডেন্স অফ দ্য মানে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এটা হচ্ছে ইকো এভিডেন্স। তার মানে আমরা যদি বলি যে ইকোতে কি এমআই বোঝা যায়, ইয়েস বোঝা যায়, বাট দ্যাট ইজ নট দ্য কনফার্ম, বাট আই ক্যান গেজ, আমি আইডিয়া করতে পারি। সেটা হচ্ছে কি যে ওয়াল মোশন অ্যাবনর্মালিটি and loss of systolic thickening of the particular segment of the heart
সেটা সেপ্টামি হোক বা ওয়াল হোক, যদি লস অফ থিকেনিং হয়, থিনিং হয়েছে, শুধু থিনিংই না, থিনিং এর অনেক কারণ আছে, থিনিং এ হলো প্লাস হচ্ছে ফেলিওর অফ থিকেনিং যদি হয়, তাহলে সেটা হচ্ছে কিন্তু ওয়ান অফ দ্য এভিডেন্স। আর আরেকটা ইমেজিং এভিডেন্স হচ্ছে যে আমরা এনজিওগ্রাম, এই যে এনজিওগ্রাম, এই এনজিওগ্রাম করে যে জায়গাতে ব্লক, কিন্তু ব্লকটা যেখানে ফ্রেশ থ্রম্বাস দিয়ে হয়েছে নাকি পুরাতন থ্রম্বাস দিয়েছে আই ডোন্ট নো। তো যেটা মিন করছিলাম যে দেখো এমআই এর ডেফিনেশন প্লিজ এইটা খেয়াল করো, এভিডেন্স অফ নেক্রোসিস প্লাস আইদার অফ দিস, আইদার অফ দিস, এগুলোর সাথে যে কোনো একটাও যদি থাকে তাহলে আমি কিন্তু মাইকার্ডিয়াল ইনফার্কশন বলতে পারি। এইটা হচ্ছে মাইকার্ডিয়াল ইনফার্কশন ইউনিভার্সাল ডেফিনেশন। তো আমরা যেটা মিন করছিলাম যে দেখো myocardial infarction is one of the presentation of the এই অ্যাকুট করোনারি সিনড্রোম। এটা হচ্ছে অ্যাকুট করোনারি সিনড্রোমের একটা কম্পোনেন্ট আর কি, এই যে মানে মাইকার্ডিয়াল ইনফার্কশন। তো সেজন্য আমি আগে একটু ক্লিয়ার করে দিই যে অ্যাকুট করোনারি সিনড্রোম, অ্যাকুট করোনারি সিনড্রোমটা হচ্ছে এই কতগুলো শব্দ ভালো করে খেয়াল করতে হবে যে অ্যাকুট করোনারি সিনড্রোম দিস ইজ এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আমি ইসিজি করে অ্যাকুট করোনারি সিনড্রোম বলতে পারবো না, আমি ইকো করে অ্যাকুট করোনারি সিনড্রোম বলতে পারবো না, আমি এনজিওগ্রাম করেও বলতে পারবো না, কারণ হচ্ছে অ্যাকুট করোনারি সিনড্রোম হচ্ছে একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, ক্লিনিক্যালি বলতে হবে। সেটা কি, যে ক্লিনিক্যাল ডায়াগনোসিসে কি কি থাকবে, যে সাসপিশিয়ান অর কনফার্মেশন অফ দ্য অ্যাকুট মাইগ্রেটাল ইনফেকশন। দেখো এই টার্মগুলো ভেরি ইম্পর্টেন্ট, আইদার সাসপিশিয়ান আমি সন্দেহ করছি এই তার চেস্ট পেন দেখে, অথবা কনফার্মই হয়ে গেছি যে এই দিস পেন ইজ ডিউ টু দ্য মাইকার্ডিয়াল ইসকেমিয়া, সেই পেনের নেচারটা আমি পরে বলছি। তো এইটাই হচ্ছে কিন্তু ডেফিনেশন যে দিস এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস, দেয়ার শুড বি সাসপিশন অর কনফার্মেশন অফ দ্য অ্যাকুট মাইগ্রেটাল ইনফেকশন and it includes either unstable angina or ST elevation myocardial infarction or non-ST elevation myocardial infarction. তো এইটা হচ্ছে কিন্তু অ্যাকুট করোনারি সিনড্রোমের ডেফিনেশন। এবং এই অ্যাকুট করোনারি সিনড্রোম আমি কিছুক্ষণ আগেও যেটা বললাম যে অ্যাকুট করোনারি সিনড্রোম মানে তো ওয়ান অফ দ্য প্রেজেন্টেশন অফ দ্য এই যে করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস, এই যে অ্যাকুট করোনারি সিনড্রোম, তাহলে অ্যাকুট করোনারি সিনড্রোম ইজ ওয়ান অফ দ্য প্রেজেন্টেশন অফ দ্য করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস। আর প্রেজেন্টেশন কি হতে পারে, ওই যে ক্রনিক করোনারি সিনড্রোম, যেটা তখন আমি বললাম যে ক্রনিক স্টেবল এনজিনা, ওই যে এইটাই দেখো ক্রনিক, ওই কথাটাই কিন্তু আবার ঘুরে আসতেছে যে মানে এই যে ক্রনিক স্টেবল, ক্রনিক করোনারি সিনড্রোম বা এইটাই হচ্ছে এনজিনা পেক্টোরিস বা ক্রনিক স্টেবল এনজিনা, অথবা অ্যাকুট করোনারি সিনড্রোম, এটা ক্রনিক আর এটা হচ্ছে অ্যাকুট, অথবা সাডেন কার্ডিয়াক ডেথ। এগুলো হচ্ছে কিন্তু প্রেজেন্টেশন অফ দ্য করোনারি হার্ট ডিজিজ বা ইসকেমিক হার্ট ডিজিজ। আর এই যে বললাম এই যে দেখো সাসপিশিয়ান আর কনফার্মেশন অফ দ্য মাইকার্ডিয়াল ইসকেমিয়া কখন হবে, আমি কখন সন্দেহ করব যে এটা হচ্ছে যে মানে এই 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 ব্লকের জন্য হচ্ছে, হার্টের ব্লক থেকে এটা হচ্ছে কখন, যদি এরকম হয় যে রেস্ট এনজিনা অথবা নিউ অনসেট এনজিনা অথবা ইনক্রিজিং এনজিনা, অথবা এই লোকটার কিছুদিন আগে মাইকার্ডিয়াল ইনফেকশন হয়েছিল, আজকে আবার সেন্ট্রাল চেস্ট পেন হচ্ছে, যেটাকে আমি বলছি আর্লি পোস্ট এমআই এনজিনা। এবং এনজিনা বললে এই দেখো তার মানে হচ্ছে এটা কিন্তু আনস্টেবল ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করে। আর এনজিনা বললে আমরা মিন করবো যে সেন্ট্রাল চেস্ট পেন। দেখো সাসপিশন আর কনফার্মেশন অফ অ্যাকুট মাইকার্ডিয়াল ইসকেমিয়া, অ্যাকুট মাইকার্ডিয়াল ইসকেমিয়া, যে অ্যাকুট কি জন্য আমি অ্যাকুট বলছি, এই কতগুলো ক্যারেক্টারের জন্য অ্যাকুট বলছি। আর মায়োকার্ডিয়াল ইসকেমিয়া কেন বলবো, মায়োকার্ডিয়াল ইসকেমিয়া বলবো যদি এটা সেন্ট্রাল হয় এবং সেইটা যদি হাঁটতে গেলে হয় এবং সেটা যদি রেস্ট নিলে কমে যায়, অথবা সে যেটা সেন্ট্রালি শুরু হয়েছে একটানা 20 মিনিটের বেশি চলছে আর কমছে না, অথবা তার যদি কতগুলো রেডিয়েশন ক্যারেক্টারিস্টিক থাকে, তো সেগুলো হচ্ছে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, দ্যাট ইজ সেন্ট্রাল চেস্ট পেন সাজেস্টিভ অফ দ্য মায়োকার্ডিয়াল ইসকেমিয়া। আমাদের যেদিন চেস্ট পেন নিয়ে আলোচনা হবে সেটা হয়তো আমরা এটা বলবো যে চেস্ট পেনের কোন ক্যারেক্টার থাকলে আমরা তখন চিন্তা করবো যে এটা কার্ডিয়াক ইন অরিজিন এবং মায়োকার্ডিয়াল ইসকেমিয়া ইন অরিজিন। তো আমি জাস্ট সংক্ষেপে বোঝানোর জন্য এই কতগুলো কথা বললাম। তো আমাদের চিন্তা করতে হবে যে দিস চেস্ট পেন ইজ ডিউ টু দ্য মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, দেন দিস চেস্ট পেন ইজ অ্যাকুট, তখন আমি বলবো যে দিস ইজ দ্য অ্যাকুট করোনারি সিনড্রোম। এই যে অ্যাকুট করোনারি সিনড্রোম হলো, সেই অ্যাকুট করোনারি সিনড্রোম তাহলে দেখো প্রেজেন্টেশনটা হবে প্যাশেন্ট কিন্তু আমার কাছে আসবে তার ইসকেমিক ডিসকমফোর্ট নিয়ে, কেউ বলবে চেস্ট পেন, কেউ বলবে চেস্ট হেভিনেস, কেউ বলবে চেস্ট টাইটনেস, অর্থাৎ
any kind of the discomfort. There are many of the languages that may be different from the different patients, but common thing that is within the chest, that is retrosternal, that is central chest pain, এবং যার কতগুলো ক্যারেক্টারিস্টিক আছে যে আইদার নিউ অনসেট, ইনক্রিজিং সিভিয়ারিটি, প্রলং টাইম, ইনক্রিজিং সিভিয়ারিটি, অথবা লাস্টিং ফর মোর দ্যান 20 মিনিটস, এই সমস্ত ক্যারেক্টারগুলো যদি থাকে তাহলে তখন আমি চিন্তা করছি দিস ইজ দ্য ইসকেমিক ডিসকমফোর্ট। এই ইসকেমিক পেশেন্টটা যখনই আসলো তখনই তার আমি হচ্ছে যে মানে এইটা শুনেই আমি ধারণা করলাম যে এটা হচ্ছে পেশেন্টের করোনারি রিলেটেড সিনড্রোম। এই যে আমি ডায়াগনোসিস করলাম এটাকে বলা হচ্ছে ওয়ার্কিং ডায়াগনোসিস, অর্থাৎ আমি ধরো যে ইমার্জেন্সিতে আছি, ইমার্জেন্সিতে পেশেন্ট আসলো, আমি ইসিজি করার আগেই আমি কিন্তু টিকেটে লিখে ফেলাম যে দিস ইজ অ্যাকুট করোনারি সিনড্রোম, সিস্টার এবার ইসিজি করেন। অর্থাৎ আমার কিন্তু ওয়ার্কিং ডায়াগনোসিস হয়ে গেছে ফ্রম হিস্ট্রি যে দিস ইজ দ্য অ্যাকুট করোনারি সিনড্রোম। নাও সিস্টারকে আমি বললাম যে আপনি ইসিজি করেন। ইসিজি করার পরে তখন আমি দেখবো যে আইদার এসটি এলিভেশন আছে, অথবা নো এসটি এলিভেশন আছে, অথবা এসটি ডিপ্রেশন আছে। অর্থাৎ ইসিজি তিন ধরনের হতে পারে, নর্মাল ইসিজি, এসটি এলিভেশন ইসিজি, অথবা এসটি ডিপ্রেশন ইসিজি। এই তিনটা দেখে তখন আমার মোটামুটি যদি এসটি এলিভেশন বা এসটি ডিপ্রেশন থাকে তাহলে তো আমি কনফার্ম হয়ে গেলাম যে এটা হচ্ছে যে মানে কার্ডিয়াক। তখন আমি বললাম যে ঠিক আছে এবার আমার ট্রোপোনিন পাঠান সিস্টার, ট্রোপোনিন। এই ট্রোপোনিন এখন অনেক হাসপাতালে খুব অল্প সময়ের ভিতরে সাপ্লাই দেয়। তো ট্রোপোনিন হচ্ছে এভিডেন্স অফ দ্য মাইকার্ডিয়াল ইনফার্কশন। যখন ট্রোপোনিন আসলো তখন কিন্তু আমার ফাইনাল ডায়াগনোসিস হলো, অর্থাৎ ইমার্জেন্সি রুমেই আমি কিন্তু ঘন্টা খানিকের ভিতরে কিন্তু একটা কমপ্লিট ডায়াগনোসিস করে ফেলতে পারি যে আইদার পেশেন্টের আনস্টেবল এনজিন আছে, অথবা নন এস্টিলেটেড মাইকার্ডিয়াল ইনফেকশন আছে, যে নন এস্টিলেটেড মাইকার্ডিয়াল ইনফেকশন, অথবা এস্টিলেটেড মাইকার্ডিয়াল ইনফেকশন আছে। সুতরাং দেখো সিমটম থেকে ওয়ার্কিং ডায়াগনোসিস মানে দ্যাট ইজ প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন থেকে কিন্তু আমি বললাম যে মানে প্রেজেন্টেশন থেকেই হবে আমার ওয়ার্কিং ডায়াগনোসিস, পেশেন্টের প্রেজেন্টেশন। অর্থাৎ আমি হিস্ট্রি থেকে কিন্তু আমাকে শিওর হতে হবে যে দিস ইজ করোনারি রিলেটেড এন্ড দিস ইজ অ্যাকুট, করোনারি প্লাস অ্যাকুট। সেটা কিভাবে করা যাবে আমি বললাম যে টেকনিক কয়েকটা বললাম, প্লাস হচ্ছে আমাদের চেস্ট পেন নিয়ে যখন ক্লাস হবে তখন আমরা এটা বলবো যে আমাকে শিওর হতে হবে যে দিস ইজ করোনারি এন্ড দিস ইজ অ্যাকুট। তাহলে হয়ে গেল আমার ওয়ার্কিং ডায়াগনোসিস। এবার আমি ইসিজি করলাম, ইসিজি করে আমি কিন্তু মোটামুটি একটা ডায়াগনোসিসে পৌঁছে গেলাম যে আইদার এস্টিলেটেড, অথবা নন এস্টিলেটেড, অথবা হতে পারে আনস্টেবল এনজিনা। আর এই বায়োমার্কার দ্যাট ইজ ট্রোপোনিন করার পরে আমি কিন্তু কনফার্ম হয়ে গেলাম এই তিনটা ক্যাটাগরির যে কোনো একটা, দ্যাট ইজ অ্যাকুট করোনারি সিনড্রোম বললে আমরা যেটা বলছিলাম যে আইদার আনস্টেবল এনজিনা, অথবা নন এসটি মাইকার্ডিয়াল ইনফেকশন, অথবা এসটি ইনফেকশন, তিনটার ভিতর শিওর হওয়া যাবে। এবং এই তিনটা শিওর হতে গেলে তখন আমাদের দরকার হচ্ছে যে তিনটা জিনিসের, একটা হচ্ছে আমাকে হিস্ট্রি নিতে হবে, ইসিজি এবং হচ্ছে ট্রোপোনিন। এই তিনটা হলেই কিন্তু আমার ডায়াগনোসিস মোটামুটি হয়ে যায়, আমি পেশেন্টের ট্রিটমেন্ট স্টার্ট করতে পারি। তো এইটাই ছিল বলতে পারো যে ডেফিনেশন। এখন প্যাথোলজি এবং প্যাথোলজির সাথে আমাদের ইসিজি চেঞ্জ, এই জিনিসটা একটু আমি বলার চেষ্টা করি। যখনই কোনো সাডেন অক্লুশন হবে, যেমন ধরো যে এই পেশেন্টের একটা করোনারিতে সাডেন অক্লুশন হয়েছে, অক্লুশন হলেই ওই জায়গাতে কি হবে, অক্লুশন হলে দেখো এই জায়গাটুকুন, এই যে কালার চেঞ্জ দেখতে পাচ্ছ, এই জায়গাটুকুন ডেড হয়ে গেছে, ইলেকট্রিক্যালি এটা ডেড। এই জায়গার টিস্যু কিন্তু আর নেক্রোস্ট, এই সমস্ত ট্রোপোনিন নিউক্লিয়াস বের হয়ে গেছে। এই জায়গাটা 6 সপ্তাহ পরে রিপ্লেস বাই স্কার টিস্যু হবে। এই জায়গাটাই কিন্তু ইকো করলে মানে সিস্টেমিক থিকেনিং হবে না, এবং এই জায়গাটাই কিন্তু হোয়াইট দেখা যাবে, দ্যাট ইজ স্কার টিস্যু হয়ে গেছে। দ্যাট ইজ দিস মাইকার্ডিয়াম ইজ রিপ্লেস মেইনলি বাই দ্য স্কার টিস্যু, ফাইব্রাস টিস্যু। সুতরাং এই হলো একটা এরিয়া যেটা অ্যাকুটে কিন্তু এরকম থাকবে না, এটা ক্রনিক, মানে আলটিমেটলি 6 সপ্তাহ, স্কার হতে তার 6 সপ্তাহ লাগবে। কিন্তু আমরা যেটা বলছি যে যদি অ্যাকুট অক্লুশন হয় তাহলে কিন্তু তিনটা জোন হবে। এই হচ্ছে একটা নেক্রোস জোন, তারপরে এইটা দেখো, এইটা হচ্ছে একটা ইনজুর জোন, এই যে জোনটা, এই যে মাসুল ইনজুরি, এই জায়গাতে ইনজুরি হবে। আর এই একটা জোন, এই জোনে হচ্ছে যে ইস্কেমিয়া থাকবে, দেখো ইস্কেমিয়া। তার আর এটা হচ্ছে নরমাল। তার মানে দেখো যে যদি ইনফেকশন হয় কিন্তু আমরা এই প্যাথোলজিতে তোমরা এই ছবিটা দেখছো যে এটা হচ্ছে নেক্রোস্ট, partially necrosed, that is injured, এটা হচ্ছে স্ট্রাগলিং, দ্যাট ইজ ইস্কেমিয়া আছে, আর এটা হচ্ছে যে নরমাল। এই যে 13 যে তিনটা সেগমেন্ট, এই তিনটা সেগমেন্ট অনুযায়ী কিন্তু আমরা তিন ধরনের ইসিজি চেঞ্জ পাবো। যেমন এই যে নেক্রোস্ট, তার জন্য দেখো এসটি ইলেভেশন, এই যে এইটা সরি
এই যে নেক্রোস্ট, তার জন্য হবে হচ্ছে যে কিউ ওয়েভ। যখন এটা ইলেকট্রিক্যালি ডেড হয়ে যাবে তখন এটা হয়ে যাবে কিউ ওয়েভ। সাথে সাথে সেজন্য আমরা কিউ ওয়েভ পাবো না, কারণ এই টিস্যুগুলো ডেড হতে তো সময় লাগবে, সেজন্য কিউ ওয়েভ আসতে কিন্তু সময় লাগবে। মানে 24 ঘন্টা, 1 দিন 2 দিন 3 দিন পরে কিউ চলে আসে। আমরাও বলি যে কিউ ওয়েভ চলে আসে, আর তো লাভ নাই, মানে মানে ডেড হয়ে গেছে। আর ইনজুরি যদি থাকে তাহলে দ্যাট ইজ দ্য ইনজুর্ড, তার মানে ওই জায়গাতে অ্যাবনর্মাল রিপোলারাইজেশন হচ্ছে, সেটা হচ্ছে এসটি ইলিভেশন। আর এই জায়গাতে যদি ইসকেমিয়া থাকে দেখো টি ওয়েভ ইনভার্সন, তাহলে কি ওয়েভ ইনভার্সন, ইনজুরি এসটি ইলিভেশন, ইসকেমিয়া টি ইনভার্সন। এইরকম হচ্ছে যে আমরা ইসিজির চেঞ্জগুলো পাবো, যে যখনই কোনো জায়গাতে অ্যাকুট করোনারি সিনড্রোম হবে তখন কিন্তু এই রকম চেঞ্জ হবে, বাট সবগুলো পেশেন্টের কিন্তু একই রকমের হবে না, যেটা আমরা পরে আরো আলাপ করব। কিন্তু এইটাই বললাম যে ধরো এটা হচ্ছে অ্যাকুট, অ্যাকুট যখন হবে তখন এরকম হবে, কিন্তু যখন ক্রনিক হয়ে যাবে, ক্রনিক হয়ে গেলে দেখো যে এটা হচ্ছে সেন্ট্রাল, এটা একদম ডেড, এটা এখন আর এই জায়গাতে কোনো রকম ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নেই, এটা ইলেকট্রিক্যাল উইন্ডো, যেটা হচ্ছে যে এরকম নেক্রোস্ট, এটা হচ্ছে কি ওয়েভ তৈরি হবে। আর কিছুটা ইনজুরি যদি রয়ে যায় এরকম এসটি সেগমেন্ট তৈরি হবে, আর কিছুটা ইসকেমিয়া যদি থাকে তাহলে কিন্তু এরকম টি ইনভেশন হবে। তারপরে রুগীটা চিকিৎসা করছে, ভালো আছে, এক সময় তাকে বলে যে টি ওয়েভ আর নর্মাল হয়ে গেছে, যে টি ওয়েভটা এরকম ছিল তার মানে কি ইসকেমিয়া চলে গেছে, এসটি এলিভেশনও নর্মাল হয়ে গেছে, মানে আর ইনজুরিও নাই, শুধু কি ওয়েভ আছে। দেখো এই পেশেন্টের একসময় এরকম ছিল, একসময় তার শুধু কি ওয়েভ আছে, আর বাকিগুলো কিন্তু নর্মাল হয়ে গেছে, তার মানে কি তার ইসকেমিক ইনজুরি চলে গেছে। সুতরাং যখন ক্রনিক স্টেবল এমআই হবে, দ্যাট ইজ এমআই হওয়ার 6 সপ্তাহ পরে, তখন কিন্তু আমরা এইরকম ইসিজি চেঞ্জ গুলো দেখতে পাবো। তো আমি এখন একটু বলবো যে আসলে এই যে এইরকম এসটি ইলিভেশন হওয়ার অথবা এসটি ডিপ্রেশন হওয়ার, আমরা যে কিছুক্ষণ আগে বললাম যে অ্যাকুট ক্লোজার যদি হয়, এই যে অ্যাকুট ক্লোজার যদি হয়, ধরো যে এই জায়গাতে অ্যাকুট ক্লোজার হয়েছে, এই অ্যাকুট ক্লোজার হয়ে কারো ক্ষেত্রে এসটি সেগমেন্ট ইলিভেশন হবে, এইরকম এসটি সেগমেন্ট ইলিভেশন হবে, আর কোনো পেশেন্টের ক্ষেত্রে আবার এরকম পিওএফ আর এসটি এরকম ডিপ্রেশন হবে। তো কারণ কি, এটা এসটি ইলিভেশন, এটা ডিপ্রেশন, কারো ক্ষেত্রে এসটি ইলিভেশন হচ্ছে, কারো ক্ষেত্রে ডিপ্রেশন হচ্ছে। হোয়াট ইজ দ্য রিজন, মেকানিজমটা কি সেটা বলার জন্য বলছিলাম। মেকানিজম হচ্ছে যে যে জায়গাটা ইনজুরি হবে, দেখো এই জায়গাটাতে অ্যাকুট ক্লোজার হয়ে দিস এরিয়া ইজ ডেড, তার মানে হচ্ছে কি এই জায়গাটা ইজ নেগেটিভ, ইলেকট্রিক্যালি নেগেটিভ। তাহলে কি হবে, পজিটিভ চার্জ গুলো হেলদি এরিয়া থেকে এর দিকে ছুটে আসবে, দ্যাট ইজ ইম্পালস ইজ কামিং টুয়ার্ড দিস, এবং ইম্পালস ইজ কামিং টুয়ার্ড দিস এরিয়া। এই এরিয়াতে যে ইসিজির যে লিডটা থাকবে, কথা V1 আছে, ধরো যে এটা V1 বরাবর এই ঘটনাটা হয়েছে, তাহলে কি হবে, ইলেকট্রিসিটি ইজ কামিং টুয়ার্ডস V1, তাহলে V1 এ কি হবে, এসটি এলিভেশন হবে। V6 তাহলে এসটি এলিভেশন V6 এ হবে। তাহলে দিস ইজ দ্যাট ইজ, তাহলে এসটি এলিভেশনের মেকানিজমটা কি, মেকানিজমটা হচ্ছে এই যে ইলেকট্রিক্যাল ইম্পালসেস ফ্রম হেলথ এরিয়া টুয়ার্ড দ্য ইনজুর্ড এরিয়া আসতেছে, এন্ড দ্যাট ইজ গোয়িং কামিং টুয়ার্ডস দ্য ইলেকট্রোড। এই ইলেকট্রোডের দিকে যদি আসে, এবং দিকেই আসবে, কারণ হচ্ছে হেলথ এরিয়া থেকে ডেড এরিয়া, এবং এই ডেড এরিয়ার উপরে যে, সুতরাং আমরা বলি না যে যে সমস্ত ইসিজিতে তুমি চেঞ্জ গুলো থাকতে তার আন্ডারলাইং এরিয়াতে তাহলে তার নেক্রোসিস হয়েছে, ওই জায়গাটা হচ্ছে তোমার নেগেটিভ, ওই জায়গা থেকে ইলেকট্রিসিটি আসছে। সো দিস ইজ দ্য মেকানিজম অফ এসটি ইলিভেশন। আর এসটি ডিপ্রেশন হচ্ছে যে অ্যাকুট ক্লোজার হয়েছে, অ্যাকুট ক্লোজার হয়ে তার কিন্তু ট্রান্সমোরাল পুরো জায়গাটাকে দেখো, এখানে কিন্তু ফুল থিকনেস ফ্রম ইন্ডোকার্ডিয়াম টু পেরিকার্ডিয়াম, ফুল থিকনেস ইনফেকশন, ট্রান্সমোরাল ইনফেকশন। এই জায়গাতে কিন্তু ট্রান্সমোরাল ইনফেকশন, এখানে হচ্ছে সাব ইন্ডোকার্ডিয়াল ইনফেকশন হয়েছে। তাহলে কি হচ্ছে, এই সাব ইন্ডোকার্ডিয়াল এই এরিয়াটা হচ্ছে তোমার নেগেটিভ, আর তার উপরে সাব ইপিকার্ডিয়াল এই এরিয়াটা হচ্ছে পজিটিভ। তাহলে পজিটিভ জায়গা থেকে নেগেটিভ জায়গার দিকে ইলেকট্রিসিটি যাচ্ছে। তো এই জায়গাতে যে লিডটা থাকবে, কথা V1, তাহলে কি দাঁড়ালো, যে ইলেকট্রিসিটি ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম V1, গোয়িং অ্যাওয়ে ফ্রম V1। তো গোয়িং অ্যাওয়ে যদি হয় তাহলে কি হবে, ডিপ্রেশন হবে, কামিং টুয়ার্ডস ইলিভেশন, গোয়িং অ্যাওয়ে ডিপ্রেশন। দিস ইজ দ্য গোল্ডেন রুল অফ দ্য ইসিজি। সুতরাং this is the golden rule application of ECG in case of the changes of the মানে এসটি সেগমেন্ট। তো এই যে চেঞ্জ গুলো আবার এসটি সেগমেন্টে হচ্ছে কেন,
ST segment হচ্ছে যে as it is happening during the repolarization, সুতরাং এই চেঞ্জটা হচ্ছে। সো দিস ইজ দ্য basic mechanism of ST segment changes in case of the ST elevated myocardial infarction and non-ST elevated myocardial infarction, and I think যে তোমরা এক্সপ্লেইন করতে পারো যে why there is ST elevation in some of the leads and ST depression of the some of the leads। তো আমি আরেকটা জিনিসও বলবো, এটাও খুব ইম্পর্টেন্ট, যে যখন ST এলিভেশন হয় তখন কিন্তু আরেকটা আবার দেখা যায় যে কিছু লিডে ST ডিপ্রেশন হয়, যেটা আমি কিছুক্ষণ পরে দেখাবো। যেমন ধরো যে এই জায়গাতে ইনফাকশন হলো, এই বরাবর যে V1 লিড আছে সেখানে ST এলিভেশন হচ্ছে, এই বরাবর কোন লিড আছে, কথা কথা লিড 3 আছে, এই জায়গাতে এখানে হচ্ছে ST এলিভেশন, কিন্তু লিড 3 তে কি হবে, দিস ইজ দ্য P ওয়েভ, দিস ইজ দ্য R ওয়েভ, দিস ইজ দ্য S ওয়েভ, আর এই জায়গাতে ST ডিপ্রেশন হচ্ছে, দিস ইজ দ্য T ওয়েভ। তাহলে দেখো V1 ST এলিভেশন আর লিড 3 তে ST ডিপ্রেশন, এই যে ST ডিপ্রেশনটা হলো এইটার কারণটা কি, এইটাকে কি বলে, এটাকে বলে রিসিপ্রোকাল চেঞ্জেস। রিসিপ্রোকাল চেঞ্জ অর্থাৎ দেখো এই ইলেকট্রিসিটিটা ইজ গোয়িং টুয়ার্ডস V1 ফ্রম দিস এরিয়া, বাট তুমি যদি ঠিক এই বরাবর যদি দেখো, যেটাকে আমরা বলি যে প্রতিবাদ পয়েন্ট, ঠিক জাস্ট অপোজিট সাইডে যে পয়েন্টটা আছে, সেই পয়েন্টে যে লিডটা আছে, সেই লিডটা যদি খেয়াল করো তাহলে কি হচ্ছে, ওই লিড থেকে কিন্তু অ্যাওয়ে, এই লিড টুয়ার্ডস, বাট ওই লিড থেকে অ্যাওয়ে। সুতরাং যে লিড থেকে অ্যাওয়ে হবে সেই জায়গাতে ডিপ্রেশন হবে, আর যে লিডের দিকে হবে সেই দিকে ST এলিভেশন হবে। সো দিস ইজ দ্য বেসিক মেকানিজম অফ রিসিপ্রোকাল চেঞ্জেস। এই যে দেখো রিসিপ্রোকাল চেঞ্জেস, দিস ইজ কল্ড দ্য রিসিপ্রোকাল চেঞ্জেস। রিসিপ্রোকাল চেঞ্জ মানে হচ্ছে কি, তাহলে আই থিঙ্ক যে ইউ আর ক্লিয়ার। তো রিসিপ্রোকাল চেঞ্জ হচ্ছে যে মানে একটা লিড থেকে একটা মানে ইনজুর্ড এরিয়াটা একটা লিডের দিকে যাবে আর আরেকটা লিড থেকে উল্টা দিকে আসবে। যেমন এখানে আমি যদি আরেকটু ক্লিয়ার করে দিই তোমাদের, ধরো যে এই হলো হার্ট, এই হলো ইনফিরিয়র সারফেস, এখানে 2, আচ্ছা আমি 3 আঁকি, ধরো যে এই হচ্ছে ইনফিরিয়র সারফেস, এখানে 3 আছে, এখানে AVF আছে, লিড 2 আছে, এই জায়গাতে হচ্ছে যে V1, এই জায়গাতে V2, এই জায়গাতে V4। ধরো যে এই পেশেন্টের অ্যান্টিরিয়র মায়োকার্ডিয়াল ইনফাকশন হলো, অ্যান্টিরিয়র মায়োকার্ডিয়াল ইনফাকশন হলে ওই ইলেকট্রিসিটি ইজ গোয়িং টুয়ার্ডস দিস লিড, সুতরাং এই লিডগুলোতে ST এলিভেশন হবে, এন্ড দিস সুতরাং আর এই ইলেকট্রিসিটি গুলো হচ্ছে কি গোয়িং অ্যাওয়ে ফ্রম দিস লিড, সুতরাং তার লিড 3, 2 এবং AVP ST ডিপ্রেশন হতে পারে। এই যে ST ডিপ্রেশন হলো এইটা হচ্ছে রিসিপ্রোকাল চেঞ্জ। দিস ডাজ নট ইন্ডিকেট মায়োকার্ডিয়াল ইসকেমিয়া। দিস যদি ঠিক অপোজিট লিডে হয়, ধরো যে V1, V2, V3, V4 এ ST এলিভেশন হয়েছে, কিন্তু V5, V6 এ ST ডিপ্রেশন হয়েছে। জাস্ট প্লিজ খেয়াল করো, V1, V4 এই চারটা লিডে ST এলিভেশন আছে, কিন্তু V5 আর V6 এ গিয়ে ST ডিপ্রেশন আছে। দ্যাট ইন্ডিকেটস মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, কারণ দিস V5 and দিস V6 আর নট রিসিপ্রোকালি অপোজিট টু দিস লিড, সুতরাং এইটা কিন্তু মায়োকার্ডিয়াল ইসকেমিয়া। সুতরাং একই সঙ্গে ST এলিভেশন প্লাস ইসকেমিয়া থাকতে পারে, বাট ঠিক ওই লিড বরাবর যদি উল্টা দিকে হয়, তার যদি ST ডিপ্রেশন হয়, দ্যাট ইজ নট দ্য মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, দ্যাট ইজ দ্য রিসিপ্রোকাল। আমি কি ক্লিয়ার? এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে তোমরা আমার মনে এটা বুঝতে পারছো কিনা, যে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া এবং রিসিপ্রোকাল ইসিজি চেঞ্জ আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব। তো এইটা বোঝার জন্য কিন্তু ওই কনসেপ্টটারও দরকার আছে, যে আমাদের লিডের পজিশন গুলো, যেটা আমি আজকে বলবো না, যে একটা সার্কেলে যে লিডের পজিশন, যেমন এই জায়গাতে লিড 1, এই জায়গাতে লিড 2, এই জায়গাতে লিড 3, এই জায়গাতে AVL, এই জায়গাতে AVF, আর এই জায়গাতে AVR, আর এখান থেকে শুরু করে V1, V2, V3, V5, V6, এই যে লিডের যে পজিশন অ্যারাউন্ড এ সার্কেল অফ দা, মানে একটা সার্কেল অ্যারাউন্ড আ হার্ট, এই যে লিডের যে পজিশন, সেই কনসেপ্টটা দরকার। দেখো এইটা রিসিপ্রোকালি উল্টা হচ্ছে এইটা, এইটা রিসিপ্রোকাল উল্টা হচ্ছে এইটা, কিন্তু এইটা আর এইটা কিন্তু রিসিপ্রোকালি উল্টা না। এইটাতে এলিভেশন আর এইটাতে ডিপ্রেশন, দিস ইজ ইসকেমিয়া, বাট এইটাতে এলিভেশন, এইটাতে ডিপ্রেশন, দিস ইজ রিসিপ্রোকাল সেন্স। সুতরাং এই রিসিপ্রোকাল সেন্সটা কিন্তু ওয়ান অফ দ্য এভিডেন্স অফ দ্য মায়োকার্ডিয়াল ইসকেমিয়া। তো আমাদের এজ হোল আমরা যেটা বলছিলাম যে আসলে বেসিক কনসেপ্ট অফ দ্য অ্যাকুট করোনারি সিনড্রোম,
এজ এ হোল অ্যাকুট করোনারি সিনড্রোমে কি কি ধরনের ইসিজি হতে পারে ফাইনালি এখন তো আমাদের মনে হয় যে কনসেশন হয়ে গেছে একটা দেখো যে এসটি ডিপ্রেশন হতে পারে এসটি এলিভেশন হতে পারে টি ওয়েভ ইনভার্সন হতে পারে অথবা যদি এস্টাবলিশড মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয় তাহলে কিউ ওয়েভ হতে পারে সুতরাং দিজ আর দ্য ইসিজি ফাইন্ডিংস ইন কেস অফ দ্য অ্যাকুট করোনারি সিনড্রোম বাট দিস ইসিজি ফাইন্ডিং আর নট দ্য স্টেবল নট দ্য পারসিস্টেন্ট যে এই যে ইসিজি চেঞ্জ যেটা আজকে হলো এটা সব সময় থাকবে তা না কারণ দেয়ার উইল বি চেঞ্জেস অফ দ্য ইসিজি ডিপেন্ডিং অফ দ্য চেঞ্জেস অফ দ্য আন্ডারলাইং ইনফার্কশন কারণ ওই যে বললাম যে প্যাথোলজি এই যে এই ছবিটা নিশ্চয়ই মনে আছে যে এই যে প্যাথোলজি এই যে কারণ এই জায়গাতে আজকে অ্যাকুট ক্লোজার হয়ে এই জায়গাটা ইস্কেমি হয়েছে কিন্তু সব সময় তো এরকম থাকবে না এটা এক সময় গিয়ে এই জায়গাতে পুরো স্কার হয়ে যাবে এই জায়গাতে ইনজুরি থাকতেও পারে নাও পারে এই জায়গাতে ইস্কেমিয়া থাকতেও পারে নাও পারে সুতরাং দ্যাট ডিপেন্ডস অন দ্য টোটাল দ্য করোনারি সার্কুলেশন প্যাটার্ন and the condition of the patient and depending upon this coronary circulation pattern in this injury area এবং সেই ইসিজি গুলো চেঞ্জ হবে এবং আমরা হচ্ছে যে আমাদের কাজ হলো কি আমরা ওই ইসিজি চেঞ্জ দেখে ভিতরে কি ঘটছে সেই জিনিসটা প্রেডিক্ট করা আমাদের কাজ হলো যে আমরা ইসিজি চেঞ্জ দেখবো দেখে মানে ভিতরের চেঞ্জ থেকে ইসিজি চেঞ্জ হবে আর আমরা ইসিজি থেকে ওই ভিতরের চেঞ্জটাকে প্রেডিক্ট করবো সেটা হলো কিন্তু আমাদের কাজ সুতরাং এটা কিন্তু এই যে চেঞ্জ যেটা হবে সেটা কিন্তু নট দ্য স্ট্যাটিক এটা কিন্তু ডাইনামিক যেমন কিভাবে রেজুলেশন হয় ধরো যে এটা হচ্ছে একটা নর্মাল মানুষের ইসিজি জাস্ট আফটার দ্য অ্যাকুট করোনা যে একদম এইরকম যখন অ্যাকুট ক্লোজার হয়ে গেল একেবারে উইদিন দ্য ফিউ মিনিটস সাথে সাথে যদি ইসিজি করা যায় তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু এরকম মানে টল পিকড পি পাওয়া যায় তখনও কিন্তু এসটিতে চেঞ্জ হয় নাই টি দিয়ে চেঞ্জ করেছে এটাকে বলা হচ্ছে হাইপার অ্যাকুট টি সুতরাং হাইপার অ্যাকুট টি হতে পারে এই পেশেন্টটা বেঁচে আছে মারা যায় নাই তার ইসিজি ভিতরে চেঞ্জ হচ্ছে হার্টের ভিতরে চেঞ্জ হচ্ছে সুতরাং ইনজুরি হচ্ছে নেক্রোসিস হচ্ছে ডিপেন্ডিং অন দ্য চেঞ্জ দেখো টি এর সঙ্গে এসটি সেগমেন্ট এলিভেশন হয়ে গেল কিন্তু এই রোগীটা চিকিৎসা করলো বেঁচে গেল মারা যায় নাই আলটিমেটলি ওই যে যে জায়গাটা নেক্রোসিস হয়েছিল সেটা ফুললি ডেড হয়ে গেল তার কিউএ ব্যবহার করলো আবার কিছুদিন পরে দেখা গেল যে তার ইনজুরিটা রয়ে গেছে ইসকেমিয়াটা রয়ে গেছে তাহলে টি ইনভার্সনটা রয়ে গেল এসটি সেগমেন্ট সুতরাং আমরা এই ইসিজি থেকে কিন্তু প্রেডিক্ট করব যে হোয়াট ইজ দ্য ফাইনাল পজিশন হোয়াট ইজ দ্য লেটেস্ট পজিশন অফ দ্য ইনজুরি উইদিন দ্য হার্ট তো সেটাই হচ্ছে আমাদের ইসিজি থেকে কিন্তু মানে প্রেডিক্ট করার জন্য আমাদের আইডিয়াটা হচ্ছে এইভাবে তো ইসিজি চেঞ্জ ইন অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন ফাইনালি আমরা যদি আরেকবার সামারি করি তাহলে দেখো যে হোয়াট আর দ্য ইসিজি চেঞ্জেস ইন অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন একটা হচ্ছে যে মানে তোমার ইন দ্য ভেরি আর্লি স্টেজ ইসিজি মে বি নর্মাল অথবা আরেকটা কি হতে পারে হাইপার অ্যাকুট টি ইন দ্য ভেরি আর্লি স্টেজ সুতরাং ইসিজি মে বি নর্মাল সুতরাং একটা এমআই পেশেন্টের যদি পরীক্ষায় জিজ্ঞেস করে যে হোয়াট আর দ্য ইসিজি চেঞ্জেস ইন কেস অফ মায়োকার্ডিয়াল ইনফার্কশন তাহলে আমাদের অ্যান্সার হবে ইন দ্য ভেরি আর্লি স্টেজ ইসিজি মে বি নর্মাল after few minutes in nearly 50% of the cases ECG may be diagnostic ওই যে কিছুক্ষণ আগে বললাম যে ওয়ার্কিং ডায়াগনোসিস দেন ইসিজি দেন ট্রোপোলিন দেন ফাইনাল ডায়াগনোসিস আমরা ফাইনাল ডায়াগনোসিস যখন পৌঁছবো তখন দেখা গেল যে ইসিজিতে 50% এর ক্ষেত্রে তার ক্যারেক্টারিস্টিক চেঞ্জ চলে আসছে আইদার স্টিলেভেশন অর ডিপ্রেশন আর আরেকটা হচ্ছে যে সিরিয়াল ইসিজি যদি করি তাহলে কিন্তু আবার খুব ইম্পর্টেন্ট যেমন এই পেশেন্টের টিওএফ হাইপার অ্যাকুট কিছুক্ষণ পর দেখা গেল যে টিওএফ এর সঙ্গে তার এই পি আর এসটিও কিন্তু বেড়ে উঠে গেছে সুতরাং এসটি এলিভেশন শুরুতে এসটি এলিভেশন ছিল না তারপর কিন্তু সুতরাং সিরিয়াল এসিজি যদি করি তাহলে একটা নর্মাল এসিজি ছিল কিছুক্ষণ পর এসটি এলিভেশন হলো তার মানে আইদার মানে নর্মাল অর ডায়াগনস্টিক অর সিরিয়াল চেঞ্জেস ইন ইসিজি ইন সিরিয়াল ইসিজি সুতরাং এই তিন ধরনের কিন্তু হতে পারে এখানে আমরা একটা দেখি দেখো হাইপার অ্যাকুট টি এই যে আমরা যদি নর্মাল টি এর সঙ্গে কম্পেয়ার করি যে নর্মাল টি গুলো ইউজুয়ালি 10 মিলিমিটার সাথে কম থাকে দেখো কি টি এর শেপ দেখো আর এই জায়গাতে টি এর শেপ দেখো এটা 10 মিলিমিটার হয়ে গেছে এবং টি এর টিপ দেখো এই রকম যদি হয় এবং এই পেশেন্ট যদি কোনো সিমটম না থাকে
তাহলে তখন আমি হয়তো অন্যভাবে চিন্তা করবো। বাট এই যে আমরা বললাম যে অ্যাকুট করোনারি সিনড্রোম ডায়াগনোসিস করতে গেলে আমাদের এভিডেন্স অফ দ্য নেক্রোসিস প্লাস আইদার অফ দ্য ফলোইং, তার ভিতরে একটা ছিল কিন্তু ইসকেমিক মানে চেস্ট পেন। তো আমাদের যদি এভিডেন্স অফ দ্য অ্যাকুট ইসকেমিয়া বা চেস্ট পেন যদি থাকে, তার সঙ্গে যদি এইটি থাকে, দেন উই ক্যান নট ইগনোর, আমাদের কিন্তু ওয়ার্কিং ডায়াগনোসিস হয়ে গেল যে দিস ইজ দ্য সিমটম এবং এই হচ্ছে পেশেন্টের ইসিজি। সিমটমের সঙ্গে সিমটম নাই, আই এম কনফিউজড, দেয়ার আর মেনি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দিস হাইপারঅ্যাক্টিভিটি। যেমন এটা হচ্ছে যে তোমার হাইপার ক্যালিমিয়া থেকে শুরু করে অনেক কিছু হবে, বাট সিমটম আছে তার সঙ্গে এটা ঠিক, নাও আই এম দিস ইজ কল্ড দ্য ওয়ার্কিং ডায়াগনোসিস। আচ্ছা, দেন হচ্ছে তো এরকম হাইপার অ্যাকুট টি হতে পারে। আরেকটা হচ্ছে যে দেখো এই যে হাইপার অ্যাকুট টি, এই হাইপার অ্যাকুট টি এর সঙ্গে এই যে দিস ইজ দ্য হাইপার অ্যাকুট টি, এই পেশেন্টের যদি আসে তার কারণ দেখো এই জায়গাতে এসটি এলিভেশন মনে হচ্ছে কিছুটা, বাট ওইরকম না, বাট এই পেশেন্টের সিমটম আছে, এইরকম টি আছে। আবার এই পেশেন্টে দেখো যে এই জায়গাতে এসটি এলিভেশন আছে, দেখো এই বরাবর যদি আমি লাইন টানি এই জায়গাতে থেকে এস শুরু হয়েছে, তাহলে দেখো কত প্রায় 4 মিলিমিটার এসটি সেগমেন্ট এলিভেশন। সুতরাং এসটি এলিভেশন আছে, এইরকম টি আছে, এবং এই পেশেন্টের যদি তোমার সিস্টেম, তাহলে তার ডায়াগনোসিস কি? এই ডায়াগনোসিসে এন্ট্রোসেপ্টাল এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এবং এইটা যেহেতু আছে তার মানে এখনো এটা হাইপার অ্যাকুট, মানে এটা হচ্ছে কি খুব বেশি সময় যায়নি, অল্প সময় ধরেই কিন্তু তার এই ধরনের ভিতরে প্রসেসটা চলছে। সুতরাং মানে মায়োকার্ডিয়াল ইনফার্কশন এবং সেটা তোমার হাইপার অ্যাকুট ফেজে আছে। তো এই জায়গাতে দেখো আমাদের মায়োকার্ডিয়াল ইনফার্কশনের কি কি এভিডেন্স আছে। একটা হচ্ছে যে এইটা কিন্তু যে কিউ তা বোঝা যাচ্ছে না, কারণ সেখানে সামান্য একটু আর আছে, এই জায়গাতেও আর আছে, সুতরাং এটা কিউ না, তার মানে কিউ নাই, তার মানে হচ্ছে কি এখনো কিন্তু বেশি সময় যায় নাই, বাট এসটি এলিভেশন আছে, এই যে এসটি এলিভেশন প্লাস টি ওয়েভটা টল এন্ড পিকড আছে। এবং এই পেশেন্টের যদি এখন এনজাইম বেশি থাকে এবং যদি সিমটম থাকে, দেয়ার ইজ নো কোশ্চেন যে পেশেন্টের মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়েছে। এইরকম আরেকটা দেখো এই জায়গাতে, এটা খুবই মানে মানে কমন, এবং এটা আমার মানে সবাই বুঝতে পারছো। দেখো দিস ইজ কল্ড দ্য এসটি এলিভেশন। এই দেখো এই যে এসটি হবে কিন্তু এইরকম, প্লিজ লুক অ্যাট দিস পিকচার, এই যে দেখো পি কিউ আর এস টি, পি কিউ আর এস টি, কিভাবে সুন্দরভাবে এই যে এসটি উঠে গেছে, এই যে এসটি উঠে গেছে, এটা হচ্ছে এসটি, এটা হচ্ছে টি। কিন্তু এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় খেয়াল করো, এই দেখো এইটা হচ্ছে আইসোলেকট্রিক লাইন, তাহলে এসটি কতটুকুন উঠে গেছে, এতটুকুন ইলিভেশন, এসটি ইলিভেশন এতটুকুন, এইটা হচ্ছে এসটি সেগমেন্ট, এইটা হচ্ছে টিএফ, টিএফ এর শেপ আর ঠিক নাই। সুতরাং এটা হচ্ছে ওয়ান অফ দ্য এস্টাবলিশড মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এবং এই মায়োকার্ডিয়াল ইনফার্কশনটা দেখো এই যে আমরা কিভাবে এসটি এলিভেশনটা মাপি, এই যে দেখো এইবার আবার লাইন টানতে হবে, এই যে এইবার আবার লাইন টানলাম, আবার এইবার আবার লাইন টানলাম, তাহলে কত কত মিলিমিটার হলে এখন তুমি মাপো। এই যে এইটার ক্ষেত্রে 4 মিলিমিটার, 5 মিলিমিটার। আর এসটি বোঝার জন্য দেখো এই যে এইভাবে যদি আমি লাইন টানি, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে এসটি এলিভেশন। তুমি এখানে লাইন কেমনে টানবা, কারণ এসটি অলরেডি উঠে গেছে। তো দিস ইজ দ্য এসটি এলিভেশন, এবং এই এসটি এলিভেশনটা হচ্ছে কি V1 থেকে শুরু করে এই V6 পর্যন্ত। তার মানে হচ্ছে কি এই যে V1 থেকে V6 পর্যন্ত, তাহলে আমাদের ইলেকট্রিক্যালি কোন জায়গায়, ইলেকট্রিক্যালি এটা হচ্ছে anterior ওয়ালে, দ্যাট ইজ anterior myocardial infarction, acute anterior myocardial infarction। তাহলে এই পেশেন্টের কোন আর্টারিতে ব্লক হয়েছে, এলএডি, দেখো এই দেখো লেফট লেফট মেন আর্টারি, লেফট সার্কামপ্লেক্স আর্টারি, লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং আর্টারি, এই যে ব্লক, দেখো প্রক্সিমাল ব্লক, acute closure of the left anterior descending artery that causes the acute infarction of its segment, that is 2/3 of the, আমরা বলছিলাম যে 2/3 of the left ventricular wall and 2/3 of the interventricular septum, এখানে কিন্তু তাই হবে। সুতরাং এলএডি তে ব্লক, anterior myocardial infarction। এইটাও ঠিক তাই, দেখো এই জায়গাতে আগেকার ইসিজির সাথে এইটার কি চেঞ্জ হচ্ছে, এইটাতে হচ্ছে দেখো এস্টাবলিশ কিউ ওয়েভ দেখা যাচ্ছে, দিস ইজ দ্য কিউ ওয়েভ, দিস ইজ দ্য কিউ ওয়েভ, কারণ এখানে আর নাই। Any negative deflection after the P wave is called the Q wave. Any positive deflection after the P wave is called the R wave. এই জায়গাতে নেগেটিভ নাই, সুতরাং এটা আর, আর এই জায়গাতে ফার্স্ট পজিটিভ ডিফ্লেকশন হচ্ছে নেগেটিভ, সুতরাং এটা হচ্ছে কিউ। সুতরাং এখানে কিন্তু কিউ দেখা যাচ্ছে, এসটি এলিভেশন দেখা যাচ্ছে, কারণ এইটা হচ্ছে এসটি, এতটুকুন এসটি এলিভেশন আছে, দিস ইজ দ্য টি ওয়েভ। এবং এই পেশেন্টের হচ্ছে এই যে দেখো এসটি ডিপ্রেশন,
এসটি ডিপ্রেশন, তাহলে এটাকে আমরা কি বলবো? ইস্কেমিয়া? তা না, এই বরাবর এসটি ডিপ্রেশন হচ্ছে, তার মানে হচ্ছে কি রিসিপ্রোকাল চেঞ্জ, যে ভি1 থেকে উল্টা দিকে, এই যে ভি1 থেকে উল্টা দিকে, সুতরাং এটা হচ্ছে রিসিপ্রোকাল চেঞ্জ। সুতরাং দিস ইজ দ্য ডেফিনেটিভ এভিডেন্স অফ দ্য, যে তার হচ্ছে যে দিস ইজ সাজেস্টিভ দ্য অ্যাকুট করোনারি সিনড্রোম, এবং এই পেশেন্টের যেহেতু এসটি এলিভেশন আছে, দিস ইজ দ্য এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আর এইটা হচ্ছে তোমার রিসিপ্রোকাল চেঞ্জ, এসটি এলিভেশন হেয়ার এন্ড এসটি ডিপ্রেশন জাস্ট অপোজিটলি ইট ইজ, তাহলে রিসিপ্রোকাল চেঞ্জ। এবং এই পেশেন্টেরও দেখো এই যে এলইডিতে ব্লক, এই যে এলইডিতে ব্লক হয়ে কিন্তু তার এরকম এসটি সেগমেন্ট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তো আমরা যেটা বলছিলাম, আর এমআই হয়েছে অনেকদিন আগে, পরবর্তীতে যদি আসে তাহলে তখন আমরা শুধু এরকম ইয়া দেখতে পাবো, এস্টাবলিশ হয়ে গেছে। দিস ইজ যদি এরকম যদি থাকে, এসটি ঠিক হয়ে গেছে, টি ঠিক হয়ে গেছে, কিন্তু এরকম কিউ আছে, তাহলে এটা হচ্ছে কি ওল্ড মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ওল্ড। এখন কিন্তু আর ইস্কেমিয়া বেঁচে, মানে ওই জায়গাটা নেক্রোস্ট হয়ে গেছে, ওল্ড মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আরেকটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে যে ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এন্টিরিয়র এবং ইনফিরিয়র এই দুটোই হলো কমন। ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন, দেখো ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এটা হচ্ছে রাইট করোনারি আর্টারি, এটা হচ্ছে রাইট, আর এটা হচ্ছে এলসিএক্স, কারণ রাইট হচ্ছে যে এই বরাবর থাকবে, এই যে এই, আর এটা হচ্ছে লেফট মেনটা এই বরাবর আসার কথা, এটা হচ্ছে এলইডি, এটা হচ্ছে এলসিএক্স। আমরা যদি তিনটা ছবি পাশাপাশি আঁকি, তাহলে এটা হচ্ছে তোমার রাইট করোনারি আর্টারি সার্টেন অক্লুশন। তার মানে ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন এটা রাইট করোনারি আর্টারি দিয়ে হতে পারে, লেফট সার্কামফ্লেক্স দিয়ে হতে পারে। এবং ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন হলে দেখো এসটি এলিভেশন, এসটি এলিভেশনে যে 2-3 এভিএফ, আমরা জানি যে ইনফিরিয়র ওয়াল অফ দ্য হার্ট হচ্ছে এই জায়গায়, এই জায়গা হচ্ছে লিড 3, এই জায়গাতে এভিএফ এবং লিড 2, দ্যাট ইজ লুড 2-3 এভিএফ, ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন। কিন্তু পাশাপাশি আবার দেখা যায় ভি1 ভি2 ভি3 তে এসটি ডিপ্রেশন আছে, তাহলে এটা কি অ্যান্টিরিয়র মায়োকার্ডিয়াল ইসকেমিয়া? নো। আমি যদি ভি5 ভি6 এ দেখতাম তাহলে বলতাম, কিন্তু ভি1 ভি2 ভি3, এই জায়গাতে 2-3, এই জায়গাতে ভি1 দেখো 3, এই জায়গাতে ভি1, তার মানে হচ্ছে কি ভি1 এবং 3 হচ্ছে রিসিপ্রোকালি উল্টা দিকে। সুতরাং এই লিড ভি1 এ যদি চেঞ্জ হয়, তাহলে দ্যাট চেঞ্জ ইজ নট ডিউ টু দি ইসকেমিয়া, দিস ইজ দ্য রিসিপ্রোকাল চেঞ্জ, দিস ইজ দ্য রিসিপ্রোকাল চেঞ্জ। তো রিসিপ্রোকাল চেঞ্জ আছে প্লাস এসটি এলিভেশন আছে, দিস ইজ দ্য অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এবং এই অ্যাকুট ইনফার্কশনটা আবার এলসিএক্স দিয়ে হচ্ছে নাকি আরসি দিয়ে হচ্ছে সেটাও বোঝা যায়। দেখো লিড 3, যদি লিড 3 এর এসটি এলিভেশনটা যদি লিড 2 এর চাইতে বেশি হয়, দেখো এখানে দেখো এখানে হচ্ছে প্রায় 4 মিলিমিটার, 5 মিলিমিটার, আর এখানে হচ্ছে প্রায় 4 মিলিমিটার। তার মানে লিড 3 এর এসটি এলিভেশনটা যদি 2 এর চাইতে বেশি হয়, তাহলে ইট ইজ রাইট করোনারি। আর 2 এ যদি 3 এর চাইতে বেশি হয়, তাহলে এটা হচ্ছে সারকামপ্লেক্স, কারণ আমরা জানি যে দেখো সারকামপ্লেক্স এই দিকে আর 3 এই দিকে, তার মানে 3 হচ্ছে রাইট সাইডে। সুতরাং 3 এ যদি বেশি এসটি এলিভেশন হয়, রাইট করোনারি, আর সারকামপ্লেক্স হচ্ছে লেফট সাইডে, সুতরাং 2 থাকে এই জায়গাতে। সুতরাং 2 এ যদি বেশি হয় 3 এর চাইতে, এসটি এলিভেশন ইজ মোর ইন দ্য 2 দেন 3 LCX block. ST elevation is more in 3 than 2 RCA block. তো এইভাবে কিন্তু আমরা কিন্তু লোকালাইজেশন করতে পারি, যেটা আজকে আমি বলি নাই। আমরা ঠিক এলইডির ক্ষেত্রেও কিন্তু এরকম বলতে পারি যে এলইডি প্রক্সিমাল হচ্ছে না ডিস্টাল হচ্ছে। তো এটা আবার খুব ইম্পর্টেন্ট, যে এটা আরসিএ তে ব্লক হচ্ছে নাকি এলসিএক্স তে ব্লক হচ্ছে সেটা বোঝায়। আর আরেকটা হচ্ছে, তো এটা আমরা আশা করি বুঝতে পারছো যে হোয়াট আর দ্য মানে ইসিজি চেঞ্জেস ইন দ্য অ্যাকুট করোনারি সিনড্রোম, হাউ টু ডায়াগনোজ দ্য অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, হাউ টু ডিফারেন্সিয়েট বিথ দ্য এলসিএক্স এন্ড দ্য আরসিএস ব্লক। এটা আমার মধ্যে আশা করি বুঝতে পারছো। আরেকটা ডিফিকাল্ট আছে যে নিউ অনসেট এলইবিবি, দিস ইজ ওয়ান অফ দ্য ইসিজি ফাইন্ডিং ইন কেস অফ দ্য অ্যাকুট করোনারি সিনড্রোম। কিন্তু অনেক সময় এই নিউ অনসেটটা, এই যেমন এই পেশেন্টের যদি এইরকম একটা ইসিজি হলো যেটা এলবিবি, দেখো এটা এলবিবি, তো এই যে এলবিবি আর কি, তো এই এলবিবির সঙ্গে যদি তার চেস্ট পেন থাকে, তাহলে তো আমরা ধরে নেব যে তার অ্যাকুট করোনারি সিনড্রোম হয়েছে। কিন্তু এলবিবি থাকলে যেহেতু হচ্ছে দিস ইজ অলরেডি ওয়ান কাইন্ড অফ দ্য রিপোলারেশন অ্যাবনরমালিটি, এই পেশেন্টের নতুন করে অ্যাকুট করোনারি সিনড্রোমের ইসিজি চেঞ্জগুলো কিন্তু নর্মাল ইসিজির মতো হবে না। এলবিবি থাকলে কিন্তু তখন স্পেশাল কিছু আছে। এই এলবিবিটা এমনিও হতে পারে, অথবা কোনো পেশেন্টের যদি পেসমেকার লাগানো থাকে তাদেরও কিন্তু এলবিবি হয়। সুতরাং আইদার ইন্ট্রিনসিক এলবিবি অথবা পেসমেকার ইনডিউসড এলবিবি, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ইসিজি চেঞ্জ ইজ নট টিপিক্যাল টু দ্যাট অফ দ্য নর্মাল পারসন। এই পেশেন্টগুলোর ইসিজি চেঞ্জ বোঝার জন্য যে আমাদের যে ক্রাইটেরিয়া আছে সেটাকে আমরা বলি গার্বোসা ক্রাইটেরিয়া। গার্বোসা ক্রাইটেরিয়া, এই গার্বোসা ক্রাইটেরিয়া দিয়ে আমরা কিন্তু এই যে মানে
acute coronary syndrome diagnosis করি in presence of the LVB or in presence of the LVB ECG in case of the pacemaker, তখন কিন্তু ওই পেশেন্ট যদি মানে চেস্ট পেন সেনসিটিভ হয় তাহলে সেটা এখন করোনারি না নন করোনারি সেটা হচ্ছে বোঝার জন্য গার্বোসা ক্রাইটেরিয়া লাগে। সেই গার্বোসা ক্রাইটেরিয়াটা সংক্ষেপে আমি বলি যে সেটা হচ্ছে যদি এসটি এলিভেশন হয়, যদি কনকর্ডেন্ট এসটি এলিভেশন, যেমন কনকর্ডেন্ট মানে ইসিজি যেমন এই যে এই পেশেন্টের টি ওয়েভটা উপরে দিকে গেছে কিন্তু এসটিটা নিচে আসছে, তাহলে এটা হচ্ছে কি ডিসকর্ডেন্ট। ইসিজি এবং এসটি সেগমেন্ট হচ্ছে ডিসকর্ডেন্ট। তো ডিসকর্ডেন্ট যদি হয়, দেখো ডিসকর্ডেন্ট এসটি এলিভেশন যদি হয় তাহলে এটা 5 মিলিমিটার হতে হবে, 5 মিলিমিটার। অর্থাৎ ডিসকর্ডেন্ট এসটি এলিভেশন যদি 5 মিলিমিটার হয় অথবা কনকর্ডেন্ট এসটি এলিভেশন, যেমন এই পেশেন্টের এই জায়গাতে টি ওয়েভটা গেছে, এইটা যদি এই দিকে না আসে, যদি শুধুমাত্র এইটুকু যদি উঠতো তাহলে আমরা বলতাম যে কনকর্ডেন্ট এসটি এলিভেশন আছে। দ্যাট ইজ কনকর্ডেন্ট এসটি এলিভেশন জাস্ট 1 মিলিমিটার or discordant ST elevation 5 millimeter or ST depression in V1, V2 and V3 যদি হয়। দেখো তিনটা পয়েন্ট বলছি, একটা হচ্ছে কনকর্ডেন্ট ST elevation, এটাতে নাই কিন্তু কনকর্ডেন্ট ST elevation 1 মিলিমিটার, ডিসকর্ডেন্ট ST elevation অর্থাৎ ST-টা যেদিকে তার উল্টা দিকে, যেমন এখানে যদি এরকম হতো, এইরকম যদি 5 মিলিমিটার উঠে যেত, দ্যাট ইজ ডিসকর্ডেন্ট ST elevation 5 মিলিমিটার, অথবা ST depression in V1, যেমন এখানে এসটি উপরের দিকে না গিয়ে যদি এরকম এসটি ডিপ্রেশন হতো V1, V2 এবং V3, এই তিনটার যে কোনো একটা পয়েন্ট যদি থাকতো, দ্যাট ইজ ইসকেমিক চেস্ট পেন, এলবিবি প্লাস আইদার অফ দিস 3, তাহলে তখন কিন্তু আমি বলতে পারতাম যে এই পেশেন্টের এটা অ্যাকুট করোনারি সিনড্রোম হয়েছে। আদারওয়াইজ ইট ইজ নট পসিবল টু ডায়াগনোস অ্যাকুট এমআই ইন প্রেজেন্স অফ দ্য এলবিবি or LVB ECG by the pacemaker, এটা সম্ভব না। তো ফাইনালি যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে মায়োকার্ডিয়াল ইনফাকশন, আসলে এটার আমি আর অন্য কিছু নিয়ে আলাপ করি নাই কারণ অনেক সময় লেগে গেছে, তোমাদের হয়তো ধৈর্যচ্যুতি ঘটে যাবে, কিন্তু আমি আজকে শুধু এইটুকুনি বলার চেষ্টা করলাম। আর মায়োকার্ডিয়াল ইনফাকশনটা আমাদের ডিটেলস জানতে হবে এই কারণেই যে ইট ইজ এ ভেরি ফ্যাটাল অ্যান্ড ক্যাটাস্ট্রফিক ডিজিজ। আমাদের মনে যে বাই দিস টাইম তোমাদের আইডিয়া হয়ে গেছে, কারণ ইট ইজ রিলেটেড টু 30% অফ দ্য মর্টালিটি রেট, এবং 30% মর্টালিটি রেটের ভিতরে 50%, এই 30%-এর 50% স্যার একটা প্রশ্ন ছিল স্যার। আচ্ছা বলো। আচ্ছা তাহলে আমি স্যার হচ্ছে যে কোনো প্যাথোলজিক্যাল কিউএব এর পরে যদি এসটি এলিভেশন 1 মিলিমিটার, হ্যাঁ প্যাথোলজিক্যাল কিউএব এর পরে, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো, যে কোনো এসটি এলিভেশন যদি 1 মিলিমিটারও হয় সেক্ষেত্রে সেটা কি সিগনিফিক্যান্ট হবে কিনা? কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে 2 মিলিমিটার পর্যন্ত এসটি এলিভেশন নরমাল থাকে। মানে ধরো যে এরকম প্যাথোলজিক্যাল, স্যার আবার করতেছি, যে কোনো প্যাথোলজিক্যাল যে কোনো কিউএব আছে তারপরে এসটি এলিভেশন যদি 1 মিলিমিটার থাকে চেস্ট লিডের ক্ষেত্রে, সেক্ষেত্রে সেই এসটি এলিভেশন কি সিগনিফিক্যান্ট হবে কিনা মানে এমআই ডায়াগনোসিসের ক্ষেত্রে? না, ওই যে বললাম, কারণ আমাদের তো মানে ইসিজি ইজ নট দ্য ডায়াগনস্টিক অফ এমআই, কারণ ওই একই কথা কিন্তু, কারণ এমআই বলতে গেলে তোমাকে কিন্তু এভিডেন্স অফ দ্য নেক্রোসিস প্লাস আইদার অফ দ্য ফলোইং এর ভিতরে আমি বলছি সিমটম, ইসিজি চেঞ্জ, এভিডেন্স দ্যাট ইজ ইমেজিং এভিডেন্স, অথবা নিউ থ্রম্বাস যেটা হচ্ছে যে অ্যাঞ্জিওগ্রাম। তো এই যে মানে তুমি কিউ মানে আমি ধরে নিচ্ছি যে এই পেশেন্টের যদি পরপর দুইটা লিডে কিউ থাকে তাহলে এই পেশেন্টের হয়তো 5টা একটা ইনফেকশন ছিল, তার পাশাপাশি যদি এসটি এলিভেশন থাকে তাহলে এই পেশেন্টের সাজেস্টিভ যে ইয়েস দিস পেশেন্ট মে হ্যাভ, কিন্তু এই এমআই বলতে গেলে কিন্তু তার ওই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতে হবে। মানে অ্যাকুট করোনারি সিনড্রোম বলতে গেলে ধরো যে পেশেন্টের কোনো সিমটম নাই, ট্রোপোনিন নরমাল, কিউ আছে, এসটি এলিভেশন আছে, ট্রোপোনিন নরমাল, সিমটম নাই, তাহলে কি ডায়াগনোসিস করবা? তাহলে ওই এসটি এলিভেশনের তোমাকে বিকল্প কারণগুলো খুঁজতে হবে, কারণ দিস ডাজ নট ফুলফিল দ্য ক্রাইটেরিয়া অফ অ্যাকুট করোনারি সিনড্রোম, দিস ফুলফিল দ্য ক্রাইটেরিয়া অফ দ্য করোনারি ডিজিজ, যেহেতু তার কিউ আছে, কিউ ইজ দ্য প্রুফ যে পেশেন্টের ইনফেকশন হয়েছে, বাট এসটি এলিভেশন ডাজ নট প্রুফ যে পেশেন্টের অ্যাকুট করোনারি সিনড্রোম হয়েছে, কারণ অ্যাকুট করোনারি সিনড্রোম হতে গেলে এনজাইম এবং সিমটম থাকা লাগবে। তাহলে এই এসটি এলিভেশনের আমাদের বিকল্প কারণগুলো খুঁজতে হবে, আইদার তার ইসিজির জন্য মানে ইসিজির যে নর্মাল ভেরিয়েশন আছে সেটা হতে পারে, অথবা ওই পেশেন্টের স্ট্রাকচারালি কোনো চেঞ্জ হতে পারে, যেমন তার হচ্ছে অ্যানিউরিজম থাকতে পারে।
সুতরাং আমাদের ওই ইভালুয়েশনটা কিন্তু সেইভাবে করতে হবে। অনলি এসটি এলিভেশন তাহলে কিন্তু আমি বলতে পারবো না যে এই পেশেন্টের অ্যাকুট করোনারি সিনড্রোম বা এমআই হয়েছে। আমি কি ক্লিয়ার তোমার কোশ্চেনের? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার একটা পেশেন্টের যদি স্যার শুধুমাত্র কি এসটি এলিভেশন ছাড়াও স্যার শুধু রিসিপ্রোকাল চেঞ্জ নিয়ে কি স্যার মানে এমআই প্রেজেন্ট করতে পারবে? হ্যাঁ ইয়েস করতে পারে। যেমন আমি বললাম যে মানে আবার সে দেখো একই কোশ্চেন যে একটা পেশেন্টের আমি যদি বলি যে একটা পেশেন্টের এমআই হয়েছে তার কি কি ধরনের ইসিজি পেতে পারো তুমি, তাহলে আমি বললাম যে এই আমি তো জানি না যে স্যার যে কোশ্চেনটা করছে এট দ্য ভেরি আর্লি ফেজ যদি হয় তাহলে নর্মাল হতে পারে, কিছুক্ষণ পরে জি, স্যার। যদি হয় হাইপার অ্যাকুট টি হতে পারে, কিছুক্ষণ পরে যদি হয় তাহলে 50% এর ক্ষেত্রে এস্টাবলিশড সাইন অফ দ্য ইসকেমিক ইনফেকশন হতে পারে, আবার আরো কিছুক্ষণ পরে গেলে তার হচ্ছে যে তার কি ওয়েভ আসতে পারে। সুতরাং ডিপেন্ডিং আপন দ্য ফেজ আর ওভারঅল ফাইনালি যে পেশেন্টের যতগুলো অ্যাকুট এমআই হবে তাদের আইদার এসটি ডিপ্রেশন অর এসটি এলিভেশন অর টি ইনভার্সন এইরকম চেঞ্জ গুলো থাকবে আর কি। তোমার কোশ্চেনটা কি ছিল? জি স্যার, মানে স্যার আমি মানে যেটা বলতে যাচ্ছিলাম স্যার, একটা পেশেন্টের যদি স্যার অপোজিট লিডে এসটি ডিপ্রেশন থাকে স্যার এটা কি আমি স্যার রিসিপ্রোকাল চেঞ্জ বলবো নাকি স্যার এটা ওই মানে করসপন্ডিং লিডে মানে স্যার আমি এসটি ডিপ্রেশন হিসেবে এমআই বলবো? আচ্ছা, তো মানে খুবই চমৎকার একটা কোশ্চেন এবং আমি সেটা তোমাদের একটুখানি বোঝানোর চেষ্টা করি। যেমন ধরো যে একটা হার্টের ছবি, এটা হচ্ছে পোস্টেরিয়র ওয়াল, এটা হচ্ছে এন্টেরিয়র ওয়াল, এখানে আছে লিড V1 আর এখানে পোস্টেরিয়র, এখানে কিন্তু কোনো লিড নাই। তো এখন যদি পোস্টেরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয় তাহলে তুমি কেমনে বুঝবা? এখানে কিন্তু কোনো লিড নাই। নরমালি আমরা কখন সাসপেক্ট করি, ধরো এই পেশেন্টের এক হচ্ছে তার ইসকেমিক চেস্ট পেন আছে, দেখো খালি চেস্ট পেন কিন্তু বলবো না আমি, চেস্ট পেন বলার আগে কিন্তু অ্যাডজেক্টিভ আছে ইসকেমিক চেস্ট পেন, কারণ চেস্ট পেনের 30টা কারণ আছে, ওই 30টা কারণের ভিতরে আমাকে কোয়ালিফাই করতে হবে দিস ইজ দ্য ইসকেমিক চেস্ট পেন। সুতরাং ইসকেমিক চেস্ট পেন আছে। দুই হচ্ছে এইরকম একটা ইসিজি আছে, তাহলে আমি সন্দেহ করবো কি? দেখো তাহলে তার কিন্তু মানে যে এই পোস্টের এমআই, তাহলে এই জায়গাতে যদি এমআই হয়, ইনফেকশন যদি হয়, তাহলে তোমার ভেক্টরটা যাবে কোন দিকে? এই দিকে, তার মানে V1 থেকে এই দিকে। সুতরাং V1 এ কি হবে? এসটি ডিপ্রেশন হবে, এই যে এসটি ডিপ্রেশন হবে। সুতরাং এখানে V1 এ যে এসটি ডিপ্রেশন, দ্যাট ইজ এসটি ডিপ্রেশন ইজ দা সাইন অফ ইনফার্কশন অফ পোস্টেরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু রিসিপ্রোকাল না। এই জায়গাতে তাহলে আমি এসটি এলিভেশন কেমনে পাবো? কারণ এসটি এলিভেশন তো হচ্ছে যে লিড। আমি যদি এই পেশেন্টের যদি এখন সন্দেহ করি, ধরো যে এই পেশেন্টের এসটি মানে V1 এ তুমি এসটি ডিপ্রেশন পাইলা আর এইদিকে গিয়ে তার হচ্ছে যে ইসকেমিক টাইপের চেস্ট পেন আছে, বাট তুমি প্রমাণ করতে চাও যেটা পোস্টেরিয়র ইসিজি জি স্যার করতে হ্যাঁ, যদি প্রমাণ করতে চাও যে তার হচ্ছে যে এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফেকশন আছে, তাহলে তোমাকে তখন V7 V8 লিড এ ইসিজি V9 করতে হবে। তো তোমার কোশ্চেনের অ্যানসার হচ্ছে ইয়েস, ST depression may be a presentation on a sign of the myocardial infarction। তার একটা এক্সাম্পল হচ্ছে এইরকম তোমার এই এই যে মানে পোস্টেরিয়র ইনফেকশন। আবার তোমার ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফেকশনের ক্ষেত্রে ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফেকশন যেমন রাইট করোনারিতে ব্লক হয়েছে এট দি ভেরি আর্লি স্টেজ, এট দি ভেরি আর্লি স্টেজ, এই যে যেটা আমরা বললাম ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফেকশন এট দি ভেরি আর্লি স্টেজ, তার হচ্ছে যে ইনফিরিয়র লিডে লিড 2-3 AVF এ এসটি এলিভেশন আসার আগেই তার হচ্ছে যে 1 এবং AVL এ এবং V1 এ তার কিন্তু ডিপ্রেশন আসতে পারে। দ্যাট ইজ রিসিপ্রোকাল এসটি ডিপ্রেশন মে অ্যাপিয়ার আর্লিয়ার দেন দা এসটি এলিভেশন। আবার কিছুক্ষণ পরে গিয়ে তুমি এলিভেশন পাচ্ছ, বাট একটা পর্যায়ে গিয়ে তুমি কিন্তু তখন পাও নাই, তোমার কাছে যখন আসছে তখন তুমি পাও নাই, বাট তোমার কাছ থেকে আরেকজনের কাছে গেছে ঘন্টাখানিক পরে, সে গিয়ে এসটি এলিভেশন পেয়ে গেছে। তো দ্যাট ডিপেন্ডস। সুতরাং এসটি এলিভেশন তাহলে মানে কি এট দ্যাট টাইম যখন তুমি দেখলা এট দ্যাট পিরিয়ড জি স্যার। এসটি ডিপ্রেশন ওয়াজ দ্য এভিডেন্স অফ দা তোমার এই মানে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। সুতরাং তোমার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে যে হ্যাঁ ইয়েস এটা হতে পারে। তো Yes, আমি sir. যেটা Thank you. বলছিলাম যে দেখো যে এমআইটা কি জন্য ইম্পর্টেন্ট, যে এমআইটা হচ্ছে যে 30% মোর্টালিটি রেট, এই 30% এর ভিতরে 50% হচ্ছে যে ডাইস বিফোর কামিং টু দ্য হসপিটাল, মানে 50% অফ দিস 30%, এবং যারা হাসপাতালে পৌঁছলো তাদের ভিতরে গড়ে প্রতি বছর 10% করে মারা যেতে থাকে। বাট
due to the dramatic changes and revolutionary changes in the treatment of the myocardial infarction এখন কিন্তু অনেক পেশেন্ট বেঁচে যাচ্ছে বাট স্টিল দেয়ার ইজ স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো স্যার একটা প্রশ্ন ছিল। স্যার একটা পেশেন্ট 2 দিন আগে স্যার তার চেস্ট পেইন ছিল, ইসকেমিক চেস্ট পেইন। এখন তার 2 দিন পরে ইসিজি করার পর দেখা গেছে তার 3 এবং এভিএফ এই লিড দুইটাতে প্যাথোলজিক্যাল কিউব আছে, 1 মিলিমিটার এসটি এলিভেশন আছে এবং টি ইনভার্সন আছে। এখন এইটা কি স্যার আমরা ওল্ড এমআই বলবো না রিসেন্ট এমআই বলবো? না শোনো মানে কিছু কিছু বইয়ে মানে আমরা যেভাবে লিখি আমরা কতগুলো ভুল জিনিস লিখি যেমন হচ্ছে যে ওল্ড মায়োকার্ডিয়াল ইনফার্কশন এই টার্মটা কিন্তু আছে যেমন আমি একটু আগে দেখালাম তবে সব ইসিজির বই কিন্তু পাবে না মানে হচ্ছে যে তোমার অ্যাকুট মায়োকার্ডিয়াল হাইপার অ্যাকুট ফেজ অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন এস্টাবলিশড মায়োকার্ডিয়াল ইনফার্কশন যখন আমরা বলি যে এইটাকেই আমরা যে এস্টাবলিশড বলি সেটাকে হচ্ছে আসলে আমরা ওল্ড বলি আসলে ওল্ড কিন্তু সব বইয়ে কিন্তু এই টার্মিনোলজি নাই রিসেন্ট মায়োকার্ডিয়াল ইনফার্কশন এইটা আমার মধ্যে কোনো ভালো টেক্সট বই খুঁজে পাবা না যে রিসেন্ট মায়োকার্ডিয়াল ইনফার্কশন এই টার্মটা লেখা আছে সুতরাং আমরা তুমি যেটা বলা দ্যাট ইজ দা বাই ইসিজি দিস ইজ এস্টাবলিশড মায়োকার্ডিয়াল ইনফার্কশন যে তার কি ওয়েভ আসছে দিস ইজ দা 100% প্রুফ যে পেশেন্টের নেক্রোসিস হয়েছে এসটি এলিভেশন এখনো আছে তার মানে হচ্ছে যে স্টিল ইন দ্য অ্যাকুট ফেজ এসটি এলিভেশন থাকা মানে হচ্ছে তার ইনজুরি আছে তার মানে স্টিল ইন দ্য অ্যাকুট ফেজ সুতরাং দিস ইজ দ্য এস্টাবলিশড অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন আমরা শুধু অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলবো রিসেন্ট আমরা লিখি বাট আমার মাঝে খেয়াল করে দেখো যে ভালো কোনো বইয়ে রিসেন্ট শব্দটা লেখা নেই হাইপার অ্যাকুট লেখা আছে ওল্ড লেখা আছে এস্টাবলিশ লেখা আছে বাট রিসেন্ট শব্দটা লেখা নেই সুতরাং রিসেন্ট গুলো মানে অ্যাকসেপ্টেবল বা গাইডলাইনে দেখো রিসেন্ট কোনো টার্ম নাই আর কি যে রিসেন্ট মায়োকার্ডিয়াল ইনফার্কশন বাট আমরা লিখি আমরা একটা পেশেন্টের এমআই হলেই পরবর্তীতে চেস্ট পেন আসলেই আমরা দেখবো যে ডিসচার্জ সার্টিফিকেটে লেখা আছে যে পোস্ট এমআই মায়োকার্ডিয়াল ইনফার্কশন বাট দিস ইজ নট ট্রু পোস্ট এমআই মায়োকার্ডিয়াল ইনফার্কশন হচ্ছে একটা এস্টাবলিশড ক্যাটাগরি তার কতগুলো ক্রাইটেরিয়া আছে বাট আমরা 10 বছর আগে এমআই হয়েছে আজকে পেন নিয়েছে লিখে দিই যে পোস্ট এমআই বাট এটা নাই তো আমরা প্র্যাকটিসের জন্য এটা করি কিন্তু আসলে যখন একাডেমিক্যালি ডিসকাশন করবা একাডেমিক্যালি বলবা তখন কিন্তু আমাদের একাডেমিক ফরম্যাটই বলতে হবে সেখানে কিন্তু পোস্ট এমআই টার্ম কিন্তু আলাদা তো তুমি যেটা বললা সেটা কিন্তু রিসেন্ট আমি বলবো যে রিসেন্ট বলো না কারণ রিসেন্ট বা তুমি পড়ার কালে খেয়াল করো যে কোথাও রিসেন্ট কথাটা লেখা আছে কিনা দ্যাট ইজ এস্টাবলিশড দ্যাট ইজ তুমি বলো যে অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন ইজ বইপত্রে কিভাবে লেখা থাকে অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন ইজ ইনডিটারমিনেট অর্থাৎ কবে হয়েছে তুমি বলতে পারছো না বুঝছো এই হলো তোমার তো আমি যেটা বলছিলাম যে অ্যাথেরোস্ক্লেরোসিস মাল্টিফ্যাক্টরিয়াল হাই মরবিডিটি আর্লি ডায়াগনোসিস খুবই ইম্পর্টেন্ট এবং ইসিজি হচ্ছে মোস্ট প্র্যাকটিক্যাল কিন্তু আমাদের একটা মিসকনসেপশন আছে যে ইসিজি হচ্ছে ডায়াগনস্টিক বাট প্র্যাকটিক্যালি তা না মানে ফাইনাল ডায়াগনোসিস ডিপেন্ডস অন দ্য সিমটম এনজাইমস ইকো এবং এনজিওগ্রাম এই সবগুলো মিলিয়েই কিন্তু ফাইনাল ডায়াগনোসিসটা হয় যেটা আমরা বললাম যে ইউনিভার্সাল ডেফিনেশন অফ দ্য অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন তারপর ডেফিনেশন অফ দ্য আনস্টেবল অ্যাঞ্জিনা ডেফিনেশন অফ দ্য ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা এই শব্দগুলো কিন্তু ভালো করে খেয়াল করতে হবে যে আসলে মানে আমরা বলার জন্য যাই বলি বাট হোয়াট ডাজ অ্যাকচুয়ালি মিন এই টার্মিনোলজি গুলো কিন্তু খেয়াল করতে হবে তো আমার মনে হয় যে আজকে এই পর্যন্তই তোমাদের যদি কিছু কোশ্চেন থাকে জিজ্ঞেস করো তো তোমাদের টক ছিল আসলে এমআই এর উপরে বাট প্র্যাকটিক্যালি পুরো এমআই এইভাবে বলা আমার মনে হয় যে মানে জাস্টিফাইবল না এবং তাতে মানে তোমাদের ইন্টারেস্টও থাকতো না আমি আসলে বেসিক কনসেপ্টে বলার চেষ্টা করছি তো থ্যাংক ইউ ভেরি মাচ আমার মাঝে যারা আমার সাথে ছিল এতক্ষণ শোনার জন্য আর কি আর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো আসসালামু আলাইকুম আসসালাম স্যার কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন স্যারকে মানে খুব তাড়াতাড়ি স্যার আসসালামু আলাইকুম স্যার একটা কোশ্চেন ছিল স্যার যে সিরিয়াল ইসিজিটা আমরা কিভাবে করতে পারি স্যার ইনিশিয়ালি যদি কোনো চেঞ্জ আমরা না পাই স্যার সিরিয়ালি চেঞ্জ আমরা আসলে এরকম তোমরা যে কোশ্চেনটা করছো আমার মানে যে ভেরি প্র্যাকটিক্যাল এবং এই কোশ্চেনগুলোই ডিসকাস করা উচিত যে আসলে প্র্যাকটিক্যাল লাইফে আমরা কি করব আমাদের দুইটা জিনিস একটা হচ্ছে হোয়াট উই ডু ইন দ্য প্র্যাকটিক্যাল লাইফ এন্ড হোয়াট ইজ রিটেন ইন দ্য বুকস তো যেটা বললাম যে দেখো মানে এই অ্যাকুট করোনারি সিনড্রোম এস্টিলেশন মায়োকার্ডিয়াল ইনফার্কশন এগুলোর উপরে এতই গাইডলাইন আছে আনবিলিভেবল ইএসসি থেকে শুরু করে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন থেকে দেয়ার আর সো মেনি গাইডলাইন্স তো
তো খেয়াল করে দেখবে যে আসলে কোনো জায়গাতে সিরিয়াল ইসিজির কিন্তু এরকম ক্রাইটেরিয়া বলা নাই। সিরিয়াল ইসিজি মানে হচ্ছে একটা পিরিয়ডিক ইন্টারভ্যালে যদি ইসিজি করো, ধরো যে একটা পেশেন্টের সিমটম হচ্ছে অনগোয়িং চেস্ট পেইন আছে, এই পেশেন্টের মানে আধা ঘন্টা পরে তার ইসিজি চেঞ্জ নাই, 1 ঘন্টা পরে ইসিজি চেঞ্জ নাই, 2 ঘন্টা পরে ইসিজি চেঞ্জ নাই, ইভেন আফটার 6 hours there is no ইসিজি চেঞ্জ, নাও ইউ আর গ্রাজুয়ালি কামিং অ্যাওয়ে ফ্রম ইউর ডায়াগনোসিস, দিস ইজ আনলাইকলি টু বি দ্য কার্ডিয়াক ইন অরিজিন। তো সেটাই, বাট এখানে কিন্তু কোনো টাইম টেবিল দিয়ে কিন্তু এরকম মানে বলা যাবে না। ফিক্সড বলতে আসলে একটা পিরিয়ডিক ইন্টারভ্যালে, তবে ধরে নেওয়া হয়েছে যেমন ধরো যে অ্যাকুট এমআই পেশেন্টের যদি 30 মিনিটস পরে অনগোয়িং চেস্ট পেন আফটার 30 মিনিটস দেয়ার শুড বি এমআই ইনফারশন হবে। 30 মিনিটস পরেও যদি একটা পেশেন্ট আসলো, তুমি মানে 30 মিনিটসের পরে, আমি মানে আমার ইয়ার থেকে বলছি, এটা কিন্তু আমি কোনো ডকুমেন্টস বা গাইডলাইন থেকে বলছি না, মানে অ্যাকুট সিভিয়ার অনগোয়িং চেস্ট পেন আছে 30 মিনিটস পরেও তুমি ইসিজি নর্মাল পাইলা, কথার কথা 2 ঘন্টা পরেও নর্মাল পাইলা, তাহলে তখন কিন্তু এটাকে অ্যাকুট করোনারি সিনড্রোম বলাটা ভেরি ডিফিকাল্ট। তো সিরিয়াল ইসিজির হচ্ছে এই একটা ইম্পর্টেন্স, বাট সিরিয়াল ইসিজি করে সিমটম আছে বাট মানে একই টাইপের ইসিজি আসছে এবং বারবার ইসিজি তোমাকে ডিনাই করছে, তাহলে তখন তুমি মোটামুটি কনফিডেন্ট যে এই চেস্ট পেনটা মে নট বি কার্ডিয়াক ইন অরিজিন। তো এটাই আর কি সিরিয়াল ইসিজি। সিরিয়াল ইসিজির কথা বলা আছে, বাট সিরিয়াল ইসিজি না ডেফিনিট কোনো প্র্যাকটিক্যাল গাইডলাইন নেই যে আধা ঘন্টা পর পর বা 1 ঘন্টা পর পর, সেটাই মিন করলাম। তবে হ্যাঁ, একটা এমনি জেনারেল কনসেপশন থেকে বলতে পারো, ধরো যে 4 ঘন্টার ভিতরে কিন্তু তোমার ট্রোপোনিন চলে আসবে। ট্রোপোনিনের চেঞ্জটা কিন্তু তুমি একেবারে কতগুলো আছে যে বায়োমার্কার, যেটা তুমি আধা ঘন্টার ভিতরে পেতে পারো, আর নাহলে তুমি 4 ঘন্টার ভিতরে কিন্তু বেক্সিমো জায়গাতে পারবে। তুমি 4 ঘন্টার পর্যন্ত ইসিজি করলে কোনো চেঞ্জ নাই, ট্রোপোনিনও নরমাল আসলো, তোমার পেইন আছে, ইসিজি নরমাল, ট্রোপোনিন নরমাল, তাহলে তো তুমি বড় জোর কি করতে পারো, আনস্টেবল অ্যাঞ্জিনা ডায়াগনোসিস করে রাখতে পারো, মানে তোমার সেফ সাইডের জন্য। তুমি কিছুতেই করোনারি থেকে সরে আসতে পারছো না, তাহলে তোমার অ্যাকুট করোনারি সিনড্রোম আনস্টেবল বলতে পারো। ইয়েস, যে আনস্টেবলই বললাম, বাট ফাইনালি দেখা যাবে যে এটা কোনো করোনারি এভিডেন্স আছে কিনা। স্যার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার, একটা চ্যাট বক্সে কোশ্চেন আছে যে রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন সম্বন্ধে একটু জানতে চাইছি। ও, এটাও আমার মানে যে এটা বলার আগে দেখো একটা জিনিস আমি বলি, এই যে হ্যাঁ, তোমাদের এটা মনে আছে নিশ্চয়ই যে মানে এই যে আমরা দেখো ইসিজি মানে লিড 2 3 এভিএফ রাইট ভেন্ট্রিকুলার ইনফারশনটা দেখো যে ইউজুয়ালি কিন্তু L6 দ্বারা হবে না। রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন অলমোস্ট অলওয়েজ ডিউ টু দা রাইট করোনারি অক্লুশন, এবং এটা হচ্ছে প্রক্সিমাল রাইট করোনারি অক্লুশন। প্রক্সিমাল কারণ হচ্ছে দেখো রাইট করোনারি এসেই তার ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে এসেনোডাল ব্রাঞ্চ, লেফট সার্কামপ্লেক্স আর্টেরিয়াল ব্রাঞ্চ, রাইট করোনারি থেকে এই দিক দিয়ে যাবে এসেনোডাল ব্রাঞ্চ, তারপরে লেফট সার্কামপ্লেক্স আর্টেরিয়াল ব্রাঞ্চ, তারপরে এটা দেখো এই দেখো আরভি ব্রাঞ্চ, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার ব্রাঞ্চ। সুতরাং এই রাইট ভেন্ট্রিকুলার ব্রাঞ্চের প্রক্সিমালি হতে হবে, এইটার যদি ডিস্টালি হয় তো সেই জন্য বলা হচ্ছে যে আরভি ইনফেকশন কখন হবে, যদি প্রক্সিমাল টু দ্য রাইট ভেন্ট্রিকুলার ব্রাঞ্চ হয়, তাহলে তখন কিন্তু আরভি ইনফেকশন হবে। তার মানে হচ্ছে কি যে অ্যাকুট ইনফিরিয়র মাইওকার্ডিয়াল ইনফেকশন ইজ নট অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য আরভি ইনফেকশন। আরভি ইনফেকশন ইন্ডিকেটস দ্য অক্লুশন প্রক্সিমাল করোনারি আর্টারিতে এবং প্রক্সিমাল টু দ্য আরভি ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের উপরে। তো সেই জন্য এটা হচ্ছে তাই। তো সেই জন্য এই যে রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন হলে সব সময় যে ধরো যে লিড 2 3 এভিএফ এরা হচ্ছে কিন্তু মানে ডেজিগনেটেড ফর দ্য ইনফিরিয়র ওয়াল। তো রাইট ভেন্ট্রিকুলার ওয়ালটা আমি কেমনে বুঝবো, রাইট ভেন্ট্রিকুলার ওয়াল বোঝা তো মুশকিল। তো সেই জন্য যদি কখনো সন্দেহ হয়, দেখো আমি এর আগে বলছিলাম যে রাইট ভেন্ট্রিকুলটা কোথায় থাকে, রাইট ভেন্ট্রিকুলার থাকে হচ্ছে যে যেমন এই যে এটা হচ্ছে একটা হার্ট, এই যে যেমন হার্ট, এটা হচ্ছে সেপ্টাম, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এই জায়গাতে হচ্ছে V3, এই জায়গাতে V4, এই জায়গাতে হচ্ছে আরভি। তাহলে V1 এটা কিছুটা হচ্ছে তোমার রাইট ভেন্ট্রিকুলটাকে মিন করে, V2টাও কিন্তু রাইট ভেন্ট্রিকুলটা মিন করে। সুতরাং আমরা স্ট্যান্ডার্ডে যে 12 বিড ইসিজি, এই যে 12 বিড ইসিজি, এই 12 বিড ইসিজিতে যদি সন্দেহ হয়, ধরো যে অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফেকশন, এখানে V1 এসটি ডিপ্রেশন আছে, সুতরাং এই পেশেন্টে আরভি ইনফেকশন নাই। কোনো কারণে যদি V1 এ তোমার এসটি এলিভেশন মনে হয় বাট ইউ আর নট শিওর, তখন কিন্তু তোমার সন্দেহ হবে যে এই পেশেন্টের আরভি ইনফেকশন হয়েছে, বুঝছো? তখন সন্দেহ হবে। যখন সন্দেহ হবে তখন কি করতে হবে যে তার
রাইট সাইডের চেস্ট লিড করতে হবে। তাহলে তোমাকে আগে প্রথমে ক্লিনিক, যেমন আমি এই পেশেন্টের ক্লিনিক্যালি সাসপেক্টই করবো না, কারণ আমি এই V1 ST ডিপ্রেশন থেকে আমি রুলড আউট করছি যে এই পেশেন্টের আরভি ইনফেকশন, এটা এই যে তার এইটা নিচে হয়েছে। কিন্তু যদি এখানে এরকম না থাকতো রিসিপ্রোকাল চেঞ্জ হয়ে, বরং আমার কিছুটা সন্দেহ তৈরি করতো, তখন আমি কি করতাম, তখন আমি সন্দেহ হতাম ইয়েস এই পেশেন্টের হয়তো আরভি ইনফেকশন হচ্ছে। আরেকভাবে সন্দেহ করা যায় যে এই পেশেন্টের হাইপোটেনশন হয়ে গেছে। তো কোনো পেশেন্টের যদি হাইপোটেনশন হয় আর যদি এই V1 থেকে সন্দেহ হয়, তাহলে তখন তুমি হচ্ছে তার পেশেন্টের রাইট সাইডের চেস্ট লিড করতে হবে। রাইট সাইডের চেস্ট লিড মানে রাইট সাইডের চেস্ট লিড কিভাবে করা হবে, এই যে যে জায়গাতে V2 ছিল এই V2 হয়ে যাবে এখন V1, আর V2 যেটা আগে অরিজিনাল ছিল সেটা হবে V2, আর এই পাশের যে মানে নিপল এরিয়া সেই জায়গা হবে V4, আর এই জায়গাতে V4 এবং V3 মাঝখানে এটা, তার মানে লিডটা ঘুরাই দিচ্ছি কিভাবে দেখছো তো, V2 হয়ে গেল V1 আর V1 হয়ে গেল V2, আর আগেকার V4 ছিল লেফট নিপিলের জায়গায়, এখন রাইট নিপিলের জায়গায় হয়ে গেল তোমার V4, মাঝখানে হলো V3। তো এই V4 এ যদি ST এলিভেশন হয়, আমি রাইট সাইডের চেস্ট লিড করলাম আর V4 এ ST এলিভেশন হলো, তাহলে তখন হয়ে গেল তোমার আরভি ইনফেকশন। তার মানে হচ্ছে কি, তোমাকে ক্লিনিক্যাল সাসপিশন ইন কেস অফ দ্য অ্যাকুট মাইক্রোবায়াল ইনফেকশন ইউ হ্যাভ এ সাসপিশন যে এই পেশেন্টের তোমার আরভি ইনফেকশন থাকতে পারে। কিভাবে সাসপিশন হলো, ইসিজিতে V1 দেখে এবং পেশেন্টের হাইপোটেনশন দেখে তোমার সাসপিশন হলো। এই সাসপিশন দেখে তুমি এখন সিস্টারকে বলে যে এবার আপনি রাইট সাইডের চেস্ট লিড করেন। তো ম্যাক্সিমাম সিস্টাররা কিন্তু জানে না, তাদেরকে বলে দেবা যে আপনি উল্টান, V2 কে বানান V1 আর V1 কে বানান V2, আর ওই পাশে লেফট নিপিলের জায়গায় ছিল V4, এইবার এই ডাইন সাইডে বসানো হচ্ছে V4, আর মানে রাইট সাইডে V4 আর V4। এইভাবে ইসিজি করে যদি দেখা যায় V4 ST এলিভেশন, তাহলে হয়ে গেল আরভি ইনফেকশন। আমি কি ক্লিয়ার তোমার কোশ্চেন? জি স্যার। তো এইভাবে আর আমরা ডায়াগনোস করি। হ্যাঁ, জি স্যার। আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে হয়তো স্যার শেষ করে দিবে। তো আমার মনে হচ্ছে যে স্যার একটা চ্যাট বক্সে আরেকটা কোশ্চেন আসছে যে আপনার মানে রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন এন্ড পোস্টেরিয়র এমআই এর সাথে কোনো রিলেশন আছে কিনা? ইয়েস, রিলেশনটা হচ্ছে এরকম যে মানে আইসোলেটেড রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন এক্সট্রিমলি রেয়ার, মানে ওই যে আরভি ব্রাঞ্চ দিয়ে আরভি, এই দেখো এখানে যে আরভি ব্রাঞ্চের যে ব্লক আছে সেইটা দিয়ে হতে পারে। তার মানে হচ্ছে যে রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন অলমোস্ট অলওয়েজ is associated with the acute inferior myocardial infarction. Acute inferior myocardial infarction may not be associated with the RV infarction, but RV infarction is almost always associated with the acute inferior infarction. এটা আর acute RV infarction is always due to the right coronary occlusion, but posterior infarction usually occlusion of the left circumflex artery এবং posterior isolated infarction কিন্তু পসিবল, এটা কিন্তু হতে পারে যে posterior isolated posterior myocardial infarction, this is possible, এটা কিন্তু হতে পারে। বাট মানে রাইট কর্নারে কিন্তু আইসোলেটেড কিন্তু ইউজুয়ালি হবে না। posterior ইনফেকশন হলে এটার ইউজুয়ালি এক্সটেনশন হয়ে ল্যাটারাল ওয়াল পর্যন্ত যেতে পারে। সুতরাং posterior ইনফেকশন কিন্তু অনেক সময় বিগ হয়, এবং posterior ইনফেকশনটা খুব ইম্পর্টেন্ট এই জন্যই যে মোস্ট অফ দ্য টাইম এই ডায়াগনোসিসটা কিন্তু মিসড হয়ে যায়। মানে যেহেতু ক্যারেক্টারিস্টিক ইসিজি ST এলিভেশন থাকে না, সুতরাং এই ডায়াগনোসিসটা কিন্তু মিস হয়ে যাবে। আর যদি স্ট্রং ক্লিনিক্যাল সাসপিশন থাকে, যে সিমটমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সিমটম হচ্ছে V1 এ ST ডিপ্রেশন হয়েছে, V2 তে ST ডিপ্রেশন আছে, তুমি এখন যদি সুযোগ থাকে V7 এবং V8 করলা, ডায়াগনোসিস কনফার্ম হয়ে গেল। তো এই আর কি, মানে আমাদের যে পোস্ট ইনফেকশন এবং আরভি ইনফেকশনের ভিতরে মানে তোমার মানে ইয়াটা এরকম। তবে অনেক সময় যদি LCX দিয়ে যদি তোমার ইনফেকশন হয়, তাহলে ইয়েস আরভি ইনফেকশন অলসো মে বি অ্যাসোসিয়েটেড উইথ দ্য posterior infection, that is posterior inferior infection with RV infection, এটা কিন্তু সম্ভব যদি ওই LCX দিয়ে ওইভাবে হয় আর কি। তাহলে জি স্যার, মোটামুটি স্যার আর কেউ সেরকম কোশ্চেন করেনি। তাহলে ধন্যবাদ স্যারকে জেনেসিস ইউনিভার্সিটি অনলাইন পরিবারের পক্ষ থেকে আমাদেরকে এরকম একটা চমৎকার সেশন দেওয়ার জন্য। জেনেসিস পরিবারের পক্ষ থেকে স্যারকে অশেষ ধন্যবাদ, আর অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছে। তো যাক, আমিও জেনেসিসকে থ্যাঙ্ক জানাচ্ছি যে, এবং এই ক্লাস থেকে আমার মনে হয় যে তোমরা সবচাইতে সুবিধা হয় যে
আসলে মানে এটা তো নিলেই হবে না, মানে জি স্যার। যারা পার্টিসিপেন্ট আছে যেহেতু আমরা ফেস টু ফেস নাই এবং দেখতে পাচ্ছি না, জি মানে ওয়েদার দে আর এনজয়িং দিস ফরম্যাট এবং এই ফরম্যাট থেকে তারা লার্ন করতে পারছে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যদি না হয় তাহলে ধরো যে এটা কিন্তু আলাদা ব্যাপার। তো সেজন্য আমার মাঝে যদি এরকম হয় না ভবিষ্যতে, তাহলে এই ফিডব্যাকটা খুব ইম্পর্টেন্ট যে মানে এই জি স্যার। ফরম্যাটে বা এই ধরনের লেকচারে তারা বেনিফিটেড হয় কিনা। জি তো স্যার। আমার মাঝে আহ, আর সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন যদি মানে কোনো কিছু জানার থাকে, পরবর্তী আমরা সেশন যখন করবো স্যারকে, তাহলে আমরা ওইভাবে একটু দিক নির্দেশনা দিতে পারবো। তাহলে সবাই, স্যারের জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা। হ্যাঁ এটা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট, যেহেতু ফেস টু ফেস নাই। সুতরাং মানে আমরা যে ফরম্যাটে কথা বলছি, যেভাবে আমরা আমি ধরে নিচ্ছি হয়তো বা দে আর আন্ডারস্ট্যান্ডিং, বাট সবার জি লেভেল স্যার। তো একরকম না। জি অনেকে হয়তো স্যার। অলরেডি এগুলা জানে, অনেকে আবার এটা শিখছে। এই জি সেই জন্য আমার মনে হয় যে এটা যদি ওইরকম কমেন্ট থাকতো তাহলে সবচেয়ে ভালো হতো। তাই ফাইনালি থ্যাংক ইউ ভেরি মাচ যে ধৈর্য ধরে শোনার জন্য, এবং অনেকখানি সময় ধরে সবাই ওয়েট করছে আর কি। তো জেনেসিসকে মেনি মেনি থ্যাঙ্কস এরকম সুযোগ করে দেওয়ার জন্য। ভবিষ্যতে যদি এরকম সুযোগ আসে আবার দেখা হবে। জি স্যার, ইনশাল্লাহ আবার। Thank- জি স্যার, তাহলে ধন্যবাদ আমি স্যার, আসসালামু বন্ধ আলাইকুম। করতে পারি? হ্যাঁ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। জি স্যার, ওকে স্যার, আসসালামু আলাইকুম।